একটা নর্মালাইজেশন রুলস যেগুলো ছিল সেগুলো এনশিওর করার বিভিন্ন পদ্ধতি দেখেছি। তো আজকে হচ্ছে আমরা ডেটা কনসলিডেট করার কিছু পদ্ধতি দেখব। ডেটা কনসলিডেট বলতে আপনার এসেনশিয়ালি চারটা জিনিস বোঝাচ্ছে। একটা হলো আপনার সিমিলার ভ্যালুর বেসিসে ডেটা সামারাইজ করা। সো ধরেন আপনি দেখতে যাচ্ছেন কোন ম্যানেজার কয় টাকার সেল করছে, সো ম্যানেজারের বেসিসে সেলসকে সামারাইজ করতে যাচ্ছেন। আর একটা হতে পারে আপনার সিমিলার ভ্যালুস এর বিভিন্ন কলামকে অ্যাগ্রিগেট বা যোগ করা, সো বিভিন্ন প্রোডাক্টের সেলস আছে সব কয়টাকে যোগ করে আপনি টোটাল সেলস দেখতে যাচ্ছেন। মার্জ করা হচ্ছে থার্ড আর একটা কনসলিডেশনের টেকনিক, যেটা হচ্ছে আপনি ডিফারেন্ট টেবিলসকে কমন ভ্যালুর বেসিসে কম্বাইন করেন। আর ফাইনালি হচ্ছে অ্যাপেন্ড নামে আরেকটা টেকনিক দেখব, যেখানে আপনারা সিমিলার স্ট্রাকচারের বা সেম স্ট্রাকচারের মাল্টিপল ফাইলকে জোড়া দিবেন আর কি। তো আমরা ফার্স্ট যে এক্সারসাইজটা করব সেখানে আমরা দেখব যে ওই গ্রুপিং এবং অ্যাগ্রিগেশন। ওকে, সো আমরা এক্সারসাইজটা শুরু করি এবং করতে করতে হচ্ছে প্রত্যেকটাকে আবার এক্সপ্লেন করব। সো আপনাদের কাছে যে ফাইলগুলো দেওয়া আছে ওখান থেকে পিকিউ এক্সারসাইজ 3A 3A ফাইলটাকে আপনারা ইম্পোর্ট করবেন। এক্স জিপ ফাইলটা যদি ডাউনলোড করে থাকেন তাহলে আমরা ডেটায় যাই, গেট ডেটা ফ্রম ফাইল, ফ্রম এক্সেল ওয়ার্কবুক, তারপর আমাদের পিকিউ এক্সারসাইজ 3A যেই ফাইলটা, আপনাদের জিপ ফাইলের ডেটা ফোল্ডারটার মধ্যে পাবেন পিকিউ এক্সারসাইজ 3A এক্সেল ফাইলটা। এটা ইম্পোর্ট করব। সবাই কি এই পর্যন্ত আসতে পেরেছেন? স্যার, এগুলো ফাইল কোথায় দেওয়া হয়েছে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি না। আচ্ছা, থ্যাংক এগুলো ইউ। হলো আপনার গুগল ক্লাসরুমে দেওয়া আছে। গুগল ক্লাসরুমে যদি যান তাহলে দেখবেন পাওয়ার কোয়েরির একটা পোস্ট করা আছে। ওখানে পিকিউ সিএফআই যেই জিপ ফাইলটা, ওটার মাঝে হলো আপনার এই ফাইলগুলো পাবেন। তো আমি জি 2-3 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু ডাউনলোড করে এই পর্যন্ত আসবেন পিকিউ এক্সারসাইজ 3A ফাইলটা। জি। অলরাইট, সবাই ইম্পোর্ট করতে পেরেছেন পিকিউ এক্সারসাইজ 3A ফাইলটা?
ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা ইম্পোর্টে প্রেস করলে আমাদের যে এক্সেল ওয়ার্কশিটটা ইম্পোর্ট করব সেটা আসবে, ডেইলি ম্যানেজার সেলস। এই ডেইলি ম্যানেজার সেলসটা আমরা ট্রান্সফর্ম করব। তো ডেইলি ম্যানেজার সেলসটা সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে ক্লিক করি। তো এখন আমরা পাওয়ার পয়েন্টে চলে আসছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ট্রানজ্যাকশন ডেট দেওয়া আছে এবং ম্যানেজারের সেলস গুলো তিনটা আলাদা কলামে দেওয়া আছে। ম্যানেজার ওয়ান এর সেলস একটা কলামে, ম্যানেজার টু এর সেলস একটা কলামে, ম্যানেজার থ্রি এর সেলস একটা কলামে। মানে আপনি যদি টোটাল সেলস দেখতে চান তাহলে এসেনশিয়ালি এই তিনটা কলামকে আপনার যোগ করে বা অ্যাগ্রিগেট করে টোটাল সেলসটা দেখা লাগবে। ওকে, সো আপনারা যদি এরকম সিমিলার কলামকে অ্যাগ্রিগেট বা যোগ করতে চান, আপনারা যেটা করতে পারবেন, একটা কাস্টম কলাম ক্রিয়েট করতে পারেন। সো আমরা যদি হচ্ছে অ্যাড কলামে যাই, অ্যাড কলামে গেলে দেখবেন কাস্টম কলাম নামে একটা অপশন আছে। সো কাস্টম কলাম অপশনটা আমরা ক্লিক করলে সেখান থেকে আপনি আপনার কলামগুলো সিলেক্ট করে ওটার মাঝে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করতে চাইলে এইখানে ফর্মুলায় ওটা লিখতে পারবেন। আবার যদি দেখাই, অ্যাড কলামে যাব, কাস্টম কলাম, তারপরে হচ্ছে যে জিনিসগুলোকে অ্যাগ্রিগেট করতে যাচ্ছিস সেই জিনিসগুলো সিলেক্ট করব। ওকে, সো কাস্টম কলামে আমি এখানে তিনটা ম্যানেজারের সেলস নিয়ে টোটাল সেলস একটা কলাম বানাতে চাই। সো টোটাল সেলস, সেখানে ম্যানেজার ওয়ান এর সেলস, তারপর তার সাথে যোগ করব ম্যানেজার টু এর সেলস, তার সাথে যোগ করব ম্যানেজার থ্রি এর সেলস। এখন ওকে প্রেস করলে তিনটা যোগ করে নতুন একটা কলাম তৈরি করবে। আপনি এখানে ইনফ্যাক্ট মোটামুটি অনেক ধরনের ফর্মুলাই লিখতে পারবেন। এখানে আমরা যেই ল্যাঙ্গুয়েজটা ইউটিলাইজ করি সেটাকে হচ্ছে এম ল্যাঙ্গুয়েজ বলে, পাওয়ার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো আপনি যদি টাইপ করা শুরু করেন এখানে দেখবেন এম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি যে কোনো কিছুই লিখতে পারবেন। আচ্ছা, সো এই তিনটা কলাম যোগ করে আমাকে এখানে এখন টোটাল সেলস নতুন কলাম দিচ্ছে একটা। এটা নিয়ে কারো কোয়েরিজ আছে? আচ্ছা, সো আপনারা তিনটা কলামকে অ্যাড করে মানে অ্যাগ্রিগেট করে নতুন একটা কলাম দিয়েছে। এখন আমার সেকেন্ড যে জিনিসটা আমি জানতে চাই সেটা হলো, এখানে তো ট্রানজ্যাকশন ডেট প্রত্যেক দিনের জন্য হচ্ছে সেলস দেওয়া আছে। সো আমি প্রত্যেক দিনের সেলস দেখতে চাই না, আমি ধরেন হচ্ছে প্রত্যেক মান্থের সেলস দেখতে চাই। সো মান্থলি টোটাল সেলস দেখতে চাই। সো মান্থলি টোটাল সেলস যদি দেখতে চাই তাহলে এসেনশিয়ালি আমি যা করতে চাচ্ছি, আমার টোটাল সেলসটাকে মান্থের বেসিসে সামারাইজ করতে চাচ্ছি। সো টোটাল সেলসকে যদি মান্থের বেসিসে সামারাইজ করতে চাই তাহলে আমার মান্থ জানা লাগবে। মান্থ জানতে পারলে মান্থের বেসিসে আমরা গ্রুপ করতে পারবো টোটাল সেলসকে। তো আমরা এই ট্রানজ্যাকশন ডেট এই কলামটা থেকে কিভাবে মান্থ এক্সট্রাক্ট করতে পারি সেটা দেখবো। আমার আপাতত আর ম্যানেজার ওয়ান থেকে ম্যানেজার থ্রি এর সেলস গুলো লাগবে না, আমি আমার টোটাল সেলস গুলো নিয়ে কাজ করতে চাচ্ছি। তো আমি ম্যানেজার ওয়ান থেকে থ্রি এর সেলসটা ডিলিট করে দিতে পারি। জাস্ট কলাম গুলো সিলেক্ট করে ডিলিটে প্রেস করেছি। সো আমি যেটা বললাম, আমি জানতে চাচ্ছি মান্থলি সেলস। সো মান্থলি সেলস জানতে চাইলে আমি এই যে ট্রানজাকশন ডেট কলামটা সিলেক্ট করলাম। আপনি হোম আর ট্রান্সফর্মে যদি যান, তারপর ডেটের যেই বাটনটা আছে ওখানে ক্লিক করলে দেখবেন আপনি কলামটা থেকে বিভিন্ন ভ্যালু এক্সট্রাক্ট করতে পারছেন। সো এখানে যেমন দেখবেন ইয়ার এক্সট্রাক্ট করা যায়, মান্থ এক্সট্রাক্ট করা যায়, কোয়ার্টার ডে এক্সট্রাক্ট করা যায়, এরকম বিভিন্ন জিনিস এক্সট্রাক্ট করা যায়। তো আমি ফর স্যার এক্সাম্পল এখান থেকে, আরেকবার একটু দেখাবেন স্যার? হ্যাঁ আরেকবার আরেকবার কোনটা দেখাবো বলুন।
এই যে ডেট মান্থের ব্যাপারটা স্যার আরেকবার আচ্ছা আচ্ছা, সো আমি এই যে ট্রানজাকশন ডেট কলামটা, এখান থেকে আমি মান্থ এক্সট্রাক্ট করতে চাচ্ছি। সো সেটা করতে চাইলে কলামটা সিলেক্ট করে ট্রান্সফর্ম, এখানে দেখবেন ডেট যেই বাটনটা আছে, ডেট বাটনটায় ক্লিক করলে আপনার যেই ডেটাটা এক্সট্রাক্ট করতে চান তার অপশন আসবে। তো এখানে এই যে এরকম বিভিন্ন অপশন এসেছে। তো আমি মান্থ এক্সট্রাক্ট করতে চাই, মান্থে যদি যাই তাহলে এই যে মান্থ আছে, স্টার্ট অফ মান্থ আছে, এন্ড অফ মান্থ আছে, এরকম বিভিন্ন জিনিস এক্সট্রাক্ট করতে পারবো। তো আমি আপাতত যাচ্ছি নেম অফ মান্থ এক্সট্রাক্ট করতে। তো আমি ক্লিক করে যদি নেম অফ মান্থে ক্লিক করি, দেখবেন নেম অফ মান্থটা চলে এসেছে। সো আমার যেই ডেটস গুলো ছিল, ডেটস গুলো থেকে আমি নেম অফ মান্থ এক্সট্রাক্ট করলাম। এখন আমি এই নেম অফ মান্থের স্যার। বেসিসে আমার সেলসকে সামারাইজ করতে পারবো। আবার দেখাবো এটা। না স্যার, এটা আরেকবার না স্যার, ওই যে আপনি যে ডেট থেকে যে মাসে কনভার্ট হয়েছেন না, হ্যাঁ এটাতে হ্যাঁ এই জায়গাতে হচ্ছে যে ডেট গুলো রেখে যদি আমি পাশে একটা কলাম দিয়ে মান্থ করি, ওটা কি করা যাবে? হ্যাঁ, তাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা কি একই ফর্মুলাতেই, নাকি হচ্ছে হ্যাঁ, আপনি এক যদি কলাম এখন দিয়ে আমার কলামটা করতে হবে? ডুপ্লিকেট করেন, আপনি যদি হচ্ছে এইটাও রাখতে চান আবার মান্থটাও আনতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই কলামটা ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করে তারপরে ওই কলাম থেকে আপনি মান্থটা এক্সট্রাক্ট করতে পারবেন। মানে স্যার ডুপ্লিকেট করে হচ্ছে দেন হচ্ছে ওই কলামটা ফিক্স করে মান্থে চলে যেতে হবে, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো আমার আজকের মানে এই প্র্যাকটিসটার পারপাস হচ্ছে আমি মান্থের বেসিসে সেলসটাকে সামারাইজ করতে চাই। অর্থাৎ আমি মান্থের বেসিসে সেলসের গ্রুপিং চাই। তো আমি গ্রুপিংটা কিভাবে করে এটা ডেমনস্ট্রেট করতে চাচ্ছি এখন। সো তার জন্য আমি আমার ট্রানজাকশন ডেট থেকে মান্থ গুলো বের করে আনলাম, ওই সেলস গুলো অ্যাগ্রিগেট করে বের করে আনলাম। এখন যদি আমি ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্মে গেলে দেখবেন গ্রুপ বাই একটা অপশন আছে। গ্রুপ বাইতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনি একটা কলামের বেসিসে আরেকটা কলামকে সামারাইজ করতে পারবেন। বেসিকে শুধুমাত্র একটা গ্রুপিং করতে পারবেন, আর অ্যাডভান্সে যদি যান তখন আপনার মাল্টিপল কলামস থাকলে মাল্টিপল কলামসের বেসিসেও গ্রুপিং করতে পারবেন। এই পুরো জিনিসটা আমরা পাওয়ার কোয়েরির ফার্স্ট ক্লাসেই দেখেছিলাম। এখন আবার আরেকটা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করছি। সো আমি গ্রুপিং করতে চাই ধরেন ট্রানজাকশন ডেটের বেসিসে। সো ট্রানজাকশন ডেট এখানে আমি সিলেক্ট করেছি। বের করতে চাই হচ্ছে আমার টোটাল সেলস। ওকে, সো আমি যদি হচ্ছে বা মান্থলি সেলস যদি লিখি, আমি মান্থলি সেলস নাম দিলাম, যেখানে হচ্ছে ট্রানজাকশন ডেটের বেসিসে সাম করবে, যোগ করবে, অর্থাৎ জানুয়ারির যে কয়টা সেলস আছে সব কয়টা নিয়ে জানুয়ারির টোটাল সেলস বের করবে, ফেব্রুয়ারি যেটা আছে and so on। সো টোটাল সেলস কে সাম করবে, মান্থলি সেলস নামে একটা কলাম তৈরি করবে এবং সামটা করবে ট্রানজাকশন ডেটের বেসিসে, যেখানে আসলে আমার মান্থের নেম গুলো দেওয়া আছে। তো প্রত্যেক মান্থের সেলসটা আমি দেখতে পারবো এই গ্রুপিংটা রাখলে। এখন যদি ওকে প্রেস করি তাহলে আমার প্রত্যেক মান্থের সেলস দেখাবে। সো আমি ওকে প্রেস করি, যে আমার ডেটা সেটটায় 3টা মান্থ ছিল, সো 3টা মান্থের আমার সেলস আর সামারি দেখাচ্ছে। এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? স্যার আমার এখানে ট্রানজেকশন ডেটটা মাসে কনভার্ট না হয়ে আলাদা কলামে যখন আমি আলাদা কলামে হয়েছে? আপনি হচ্ছে এক্সাক্ট আর কি কোনটা ক্লিক করেছিলেন, এটাই ক্লিক করেছিলেন? ডেটে যে হ্যাঁ, মন্থ ডেটে যে লিখতেছি, তারপর মন্থ, তারপর নেম অফ মন্থ। নেম অফ মান্থ। আচ্ছা, তাও অসুবিধা নেই। আপনি এখন যদি হচ্ছে শুধু নেম অফ মান্থটা রাখতে চান তাহলে নেম অফ মান্থে শুধু কলামটা রেখে দেন, তাহলেই হবে। আচ্ছা। তারপরে হচ্ছে গ্রুপিংটা করেন। আপনার যদি মাল্টিপল কলামস থাকে তখন আপনি এক করতে পারবেন, মাল্টিপল গ্রুপিং করতে পারেন। ওর হচ্ছে আপনি বাকি কলামগুলো ডিলিট করে দিয়ে শুধুমাত্র যেই কলামের বেসিসে গ্রুপ রাখতে চান সেটা করতে পারেন। সো আপনার যদি হচ্ছে আহ, এই কলামটা মানে এই অবস্থায় একটা কলাম থেকে থাকে আর কি, এই যে মান্থের নেম অনুসারে আমার এই এক্সারসাইজের জন্য, তাহলেই হবে আর কি, কারণ আমি মান্থের বেসিসে সামারাইজ করতে যাচ্ছি। ওকে স্যার। আচ্ছা, সো আমরা দেখলাম এখন হচ্ছে সেম
সিমিলার কলামগুলো কিভাবে অ্যাগ্রিগেট করতে পারবো, এই যে একটা কাস্টম কলাম বানিয়ে যোগ করতে পারতেছি। আমরা দেখলাম হচ্ছে আপনার একটা কলামের ভ্যালুর বেসিসে আরেকটা কলামকে কিভাবে সামারাইজ করতে পারি। সো ট্রানজাকশন ডেট কলামের ভ্যালুর বেসিসে আমরা টোটাল সেলসকে সামারাইজ করলাম। এই দুটো হলো আমার 3A এক্সারসাইজে শেখা আর কি। ওকে, এখন আমরা 3B এক্সারসাইজটা দেখব, যেখানে আমরা দুইটা সেপারেট টেবিলকে মার্জ করব। সো ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের স্লাইডটায় চলে যাই, স্লাইডটায় এই যে এখানে দেখেন, এখানে এক্সাম্পলটা দেওয়া আছে আমার। দেখতে পাচ্ছেন সবাই স্লাইডটা? ইয়েস স্যার। আচ্ছা, সো স্লাইডটায় দেখবেন যে আমার এখানে দুইটা টেবিল আছে। একটা হলো ডিস্ট্রিবিউশন অর্ডারস টেবিল, আর একটা হলো অর্ডার ডেস্টিনেশন টেবিল। সো ডিস্ট্রিবিউশন অর্ডারস টেবিলটা আমার অর্ডার কবে করা হয়েছে, ট্রানজাকশন আইডি এবং প্রোডাক্টের ভ্যালুস গুলো দেওয়া আছে। আর অর্ডার ডেস্টিনেশন ডেটে হচ্ছে কোন স্টোর সেল করতেছে, কবে ডেলিভারি করা লাগবে, এইসব ইনফরমেশন দেওয়া আছে আর কি। ওকে, তো এখন আমি এই দুইটা ইনফরমেশনকে একই টেবিলের মধ্যে দেখতে চাই। ট্রেডিশনালি আমরা যেটা করতাম, আমরা লুকআপ ফাংশন, আপনারা আইসিটি ফর উইথ ডাটাবেস ম্যানেজমেন্ট কোর্সে শিখেছিলেন যে আমরা ভি লুকআপ এক্স লুকআপ দিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলের ইনফরমেশন আনতে পারতাম। এসকিউএল এ শিখেছিলেন যে আমরা জয়েন ইউজ করে প্রাইমারি কি এর বেসিসে বা কমন কি এর বেসিসে হচ্ছে দুইটা টেবিলকে মার্জ করতে পারতাম। পাওয়ার কোয়েরিতে এরকম একটা টুল আছে, মার্জ কোয়েরিজ নামে। সেই মার্জ কোয়েরিজ এর মাধ্যমেও আমরা হচ্ছে এরকম দুইটা টেবিলকে একটা কমন কি এর বেসিসে বা কমন ভেরিয়েবলের বেসিসে হচ্ছে জয়েন করতে পারবো, যেন আমি এক টেবিলের মধ্যে বাকি ইনফরমেশন গুলো পেয়ে যাই আর কি। তো খুব সিম্পল জিনিস। পারপাসটা কি সবাই বুঝতে পেরেছেন? দুইটা ডিফারেন্ট টেবিলে হচ্ছে আমার ইনফরমেশন আছে, ওই দুইটা ডিফারেন্ট টেবিলকে আমি হরাইজন্টালি কম্বাইন করতে যাচ্ছি। এই ডিস্ট্রিবিউশন অর্ডারস টেবিল, সেটার মধ্যেই হচ্ছে আমি আমার রিজন, স্টোর আইডি, ডেলিভারি বাই, এই সব ডেটাগুলো এনে ফেলতে যাচ্ছি আর কি। তো তখন আমার এই ট্রানজাকশন আইডির বেসিসে দুইটাকে মার্জ করতে হবে। সো কিভাবে মার্জটা করে পাওয়ার কোয়েরিতে, সেটা আমরা দেখি। আমরা আমাদের যেই যেই টেবিলগুলোকে মার্জ করতে চাই সেই টেবিলগুলো ইম্পোর্ট করব। তো এখানে নতুন একটা কোয়েরি তৈরি করি। আমি রাইট ক্লিক করে নিউ কোয়েরি, ফাইল, এক্সেল ওয়ার্কবুক, এখানে পিকিউ এক্সারসাইজ 3B এই ফাইলটা আমি ইম্পোর্ট করতে যাচ্ছি। সো নিউ কোয়েরি, ফাইল, এক্সেল ওয়ার্কবুক, পিকিউ এক্সারসাইজ 3B। যদি 3Bটা সিলেক্ট করে ইম্পোর্ট প্রেস করেন, তাহলে দেখবেন যেই দুইটা টেবিল আমি আনতে চাচ্ছিলাম সেই দুইটা টেবিল এই এক্সেল ফাইলগুলোর মাঝে আছে। এই দুইটা টেবিলকেই আমি ইম্পোর্ট করতে চাই। এই পর্যন্ত কি আসতে পেরেছেন? ইয়েস স্যার। স্যার আরেকবার একটু দেখাবেন স্যার কাইন্ডলি, মানে আচ্ছা, কেটে আরেকবার গেছিল দেখাচ্ছি আমার। আমি। নিউ কোয়েরি, ফাইল, এক্সেল ওয়ার্কবুক, সেখান থেকে পিকিউ এক্সারসাইজ 3B, 3B যেই এক্সেল ফাইলটা সেটা আমি ইম্পোর্ট করছি। তো এই পর্যন্ত এসেছি। আমার যেই দুইটা টেবিলকে মার্জ করতে চাই, দুইটা টেবিলই এখানে দেওয়া আছে। এই দুইটা ওয়ার্কশিটকে বা দুইটা টেবিলকে আমি ইম্পোর্ট করতে চাই। যখন একটা এক্সেল ফাইল থেকে মাল্টিপল ওয়ার্কশিট আপনি ইম্পোর্ট করতে চাবেন, তখন হলো সিলেক্ট মাল্টিপল আইটেমস দিবেন। সিলেক্ট মাল্টিপল আইটেমস দিয়ে যেটা যেটা ইম্পোর্ট করতে চান প্রত্যেকটাই সিলেক্ট করবেন। আমি সিলেক্ট মাল্টিপল আইটেমস দিয়েছি, এখন আমি এই দুইটাকে ইম্পোর্ট করতে চাই, ইম্পোর্ট করব। ডিস্ট্রিবিউশন অর্ডারস, অর্ডার ডেস্টিনেশন। এই পর্যন্ত কারণ হয়ে না থাকলে আমাকে জানাবেন। আচ্ছা, সো আমরা তাহলে এখন ওকে প্রেস করে ইম্পোর্ট করছি।
সো সেপারেটলি আমার ডিস্ট্রিবিউশন অর্ডার টেবিলটা ইম্পোর্ট হয়েছে, আর হচ্ছে অর্ডার ডেস্টিনেশন টেবিলটা ইম্পোর্ট হয়েছে। সো এখন আমার এখানে যেই যেই ট্রান্সফরমেশন গুলো করার প্রয়োজন সেই ট্রান্সফরমেশন গুলো করি। যেমন অর্ডার ডেস্টিনেশন টেবিলটা আমি আগে আছি, অর্ডার ডেস্টিনেশন টেবিলটায় আমার হেডারটা সেট করা নেই। সো আমি ইউজ ফার্স্ট হেডার দিয়ে এটা সেট করে নেই। সো ইউজ ফার্স্ট হেডার দিয়ে অর্ডার ডেস্টিনেশন টেবিলটা আমি সেট করে নিলাম। সিমিলার ওয়েতে আমি আমার ডিস্ট্রিবিউশন অর্ডারস টেবিল যেটা, ডিস্ট্রিবিউশন অর্ডারস টেবিলটাতেও আমার ওই ইটিএল প্রসেসটা করি। সো ডিস্ট্রিবিউশন অর্ডার টেবিলটা যদি দেখেন, আমার ফার্স্টের 4টা রো আমার লাগবে না। সো ফার্স্টের 4টা রোকে আমি রিমুভ করে দিতে পারি, ওখানে কোনো ইউজফুল ইনফরমেশন নেই। সো রিমুভ রোস, রিমুভ টপ রোস, ফার্স্টের 4টা রো রিমুভ করে দিচ্ছি, অ্যান্ড দেন ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স। সো আমার দুইটা টেবিল এখন সেপারেটলি ফরম্যাটিং করা হয়ে গেল আর কি, ক্লিন করা হয়ে গেল। এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো দুইটা টেবিল আমার ক্লিন করা হয়ে গেল। এখন হলো এই দুইটা টেবিলকে আমার মার্জ করতে হবে। মার্জ করার সময় আপনার সব সময় খেয়াল রাখতে হবে যেন একটা কমন ভেরিয়েবল থাকে। সো আমার ডিস্ট্রিবিউশন অর্ডারস এর ট্রানজাকশন আইডি আর অর্ডার ডেস্টিনেশনেও ট্রানজাকশন আইডি, এই দুইটা হলো আমার কমন ভেরিয়েবল। তো কমন ভেরিয়েবলটা আছে, তার জন্যই হচ্ছে আমি একটাকে আরেকটার সাথে মার্জ করতে পারবো। সো এখন আমি মার্জ যখন করতে চাবো, আমি একটা কোয়েরি সিলেক্ট করে হোমে যাব। হোমে দেখবেন মার্জ কোয়েরি, এবং মার্জ কোয়েরি ওখানে একটা ডাউন অ্যারো আছে, ক্লিক করলে দেখবেন দুইটা অপশন আছে, একটা হলো মার্জ কোয়েরি আর একটা হচ্ছে মার্জ কোয়েরি অ্যাজ নিউ। যদি মার্জ কোয়েরিতে ক্লিক করেন, তাহলে আপনি কারেন্টলি যেই কোয়েরিটায় আছেন, আমি কারেন্টলি হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন অর্ডার কোয়েরিটায় আছি। সো মার্জ কোয়েরিসে ক্লিক করলে এই ডিস্ট্রিবিউশন অর্ডার কারেন্ট কোয়েরিটায় উপরে আরেকটা টেবিলকে মার্জ করতে পারবো। আর মার্জ কোয়েরিজ এস নিউ দিলে নতুন একটা কোয়েরি তৈরি হবে, যেখানে আমার এই দুইটা টেবিল মার্জ করে দেখাবে আর কি। সো মার্জ কোয়েরিজ দিলে কারেন্টটাই মডিফাই হবে, আর মার্জ কোয়েরিজ এস নিউ দিলে নতুন আর একটা কোয়েরি তৈরি হবে। আমরা আপাতত মার্জ কোয়েরিজ দিচ্ছি। সো মার্জ কোয়েরিজ যদি দেই, দেখবেন এরকম একটা উইন্ডো আসবে। আমি যেই কোয়েরিটায় ছিলাম সেই কোয়েরিটা এখানে দেখাচ্ছে, আর নিচে দেখবেন এই যে নো প্রিভিউ অ্যাভেলেবেল লেখা যায়, সেখানে আসলে একটা টেবিল সিলেক্ট করা যায় বা একটা কোয়েরি সিলেক্ট করা যায়। সো ক্লিক করলে আমার ফাইলটার মধ্যে যেই যেই কোয়েরি গুলো আছে সেই কোয়েরি গুলো দেখাচ্ছে। সো আমি অর্ডার ডেস্টিনেশনস এর সাথে মার্জ করতে চাই, অর্ডার ডেস্টিনেশনটা সিলেক্ট করব। সো অর্ডার ডেস্টিনেশন সিলেক্ট করলে এখন দুইটা টেবিলই দেখাচ্ছে। এখনো দেখবেন ওকে আসে নাই কিন্তু, সেই দুইটা টেবিল আসলো। ফার্স্টেরটাকে আমরা বলি লেফট টেবিল, সেকেন্ডটাকে আমরা বলি রাইট টেবিল। ওকে, তো এই ফার্স্টেরটা লেফট টেবিল, সেকেন্ডটা রাইট টেবিল। এখন এই দুইটার মধ্যে যে কমন ভেরিয়েবলটা সেটাকে আমার আইডেন্টিফাই করে দিতে হবে। ডিস্ট্রিবিউশন অর্ডারস এর ট্রানজাকশন আইডি আর অর্ডার ডেস্টিনেশনের ট্রানজাকশন আইডি, এই দুইটা হচ্ছে কমন। সো এই দুইটাকে আমি যখন সিলেক্ট করছি, গ্রিন হয়ে যাচ্ছে দুইটাই, এবং নিচে দেখবেন টিক চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে আমার কতগুলো রো ম্যাচ করতে পেরেছে। তো এখানে দেখেন আমার প্রত্যেকটা রোই ম্যাচ করতে পেরেছে। প্রত্যেকটা রোই ম্যাচ করতে পেরেছে মানে এখানে আমার পারফেক্ট মার্জ হবে আর কি, সব কয়টা রোয়ের জন্য আমি ভ্যালু পাবো। তো এখন আমি চাইলে ওকে প্রেস করতে পারবো। তার আগে আমরা দেখি যে এখানে জয়েন কাইন্ড নামে আরেকটা অপশন আছে, লেফট আউটার বাই ডিফল্ট অপশন। তো লেফট আউটার মানে বোঝাচ্ছে আপনার লেফট টেবিলের, আমার এখানে লেফট টেবিল হলো ডিস্ট্রিবিউশন অর্ডারস। ডিস্ট্রিবিউশন অর্ডারস এর সব কয়টা রোই রাখবে, আর
রাইট টেবিল থেকে যেগুলো ম্যাচ করেছে শুধুমাত্র সেগুলো রাখবে। সো যদি আমার এরকম হতো যে এইখানে যে 100%ই ম্যাচ করে নাই, তখন লেফট আউটার যেই কাজটা করতো, ডিস্ট্রিবিউশন অর্ডারসের সব কয়টা রেকর্ডই রাখতো, আর নতুন ইনফরমেশন আনতো শুধুমাত্র ম্যাচ যেগুলা করেছে তার জন্য। আপনি যদি লেফট আউটারে না যে রাইট আউটার দেন, তাহলে তার উল্টা হবে, অর্ডার ডেস্টিনেশনের সব কয়টা থাকবে, আর এই ডিস্ট্রিবিউশন অর্ডারসে শুধু যেগুলো ম্যাচ করেছে ওগুলো থাকবে। ফুল আউটার দিলে প্রত্যেকটারই সব কয়টা রোই থাকবে, ইনার দিলে শুধুমাত্র ম্যাচিং রোজ থাকবে। ওকে, এবং বাকিগুলোও দেখবেন ওরকম কিছুটা। সো আমরা টিপিক্যালি দেখা যায় লেফট আউটারই ইউটিলাইজ করি, অনেক ক্ষেত্রে হয়তো আপনি ইনারও ইউজ করতে পারেন। আরেকটা অপশন দেখবেন ফাজি ম্যাচিং অপশন। তো যদি আমার হচ্ছে দুইটা ভ্যারিয়েবল একদম সেম না হয়, কাছাকাছি ধরনের হয়, ইউজুয়ালি টেক্সট ভ্যালুস হলে আমরা এই ফাজি ম্যাচিং ইনেবল করতে পারি। তখন হচ্ছে একটা অ্যালগোরিদম ইউজ করে আপনার পাওয়ার কোয়েরি ম্যাচ করার চেষ্টা করবে, কিন্তু সেটা লেস রিলায়েবল, একটু মাথায় রাখবেন। আমার এই জন্য সবসময় মোর রিলায়েবল আউটপুট পেতে চাইলে ইনশিওর করতে হবে যে ভ্যারিয়েবল গুলো সেম। সো এই সেম ভ্যারিয়েবল আছে, সেম ভ্যারিয়েবল। এখন আমি যদি ওকে প্রেস করি, তাহলে ডিস্ট্রিবিউশন অর্ডারস এর সাথে অর্ডার ডেস্টিনেশনের কলামগুলো চলে আসবে। এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? স্যার মার্জ কোয়েরি সিলেক্ট করছেন নাকি অ্যাজ নিউ সিলেক্ট করছেন? মার্জ কোয়েরি সিলেক্ট করেছিলাম। দুইটাই যেটাই ক্লিক করেন না কেন, আপনার এসেনশিয়ালি দেখতে সেম উইন্ডোটাই আসবে আর কি। ওকে স্যার। আচ্ছা, সো আমি ওকে প্রেস করছি এখন। ওকে প্রেস করলে দেখবেন আপনার যেই কোয়েরিটার উপরে আপনি করছিলেন, আমি যেহেতু মার্জ কোয়েরি দিয়েছিলাম, সো ওই কোয়েরিটার মধ্যে একদম লাস্টে হচ্ছে অর্ডার ডেস্টিনেশনস নামে আরেকটা কলাম এসেছে, এবং ওখানে টেবিল টেবিল লেখা। ওখানে দেখবেন যে হচ্ছে দুই দিকে পয়েন্ট করা একটা অ্যারো আছে। তো যখন মার্জ করবেন কোনো একটা ডেটা সেট, তখন হচ্ছে এরকম দেখাবে আর কি। ওই অ্যারোটায় যদি ক্লিক করেন, ওই যে দুই দিকে পয়েন্ট করছে সেই অ্যারোটায় ক্লিক করলে আপনি দেখবেন অর্ডার ডেস্টিনেশনস এর মধ্যে যতগুলো কলামস আছে সেই সব কয়টা কলামস এখানে দেখাচ্ছে। সো আপনি এখন চাইলে এখান থেকে যে কোনো কলাম এক্সপ্যান্ড করতে পারেন। ফর এক্সাম্পল, আমি হচ্ছে এখান থেকে আপনার রিজিয়ন, স্টোর আর ডেলিভারি বাই, এই তিনটা কলাম হচ্ছে এক্সপ্যান্ড করতে যাচ্ছি। স্প্যান করলে হচ্ছে ওই কলামগুলো তখন দেখাবে আর কি পাশে। আরেকটা অপশন আছে ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ প্রিফিক্স। এটা টিক দেওয়া থাকলে সব কয়টা কলামের আগে অর্ডার ডেস্টিনেশনস লেখা থাকবে আর কি, যেটা আমি চাই না। সেটা আনটিক করে দেই। আনটিক করে এখন ওকে প্রেস করলে এই অর্ডার ডেস্টিনেশন থেকে যে রিজিয়ন ছিল, যে স্টোর আইডি ছিল, যে ডেলিভারি বাই ছিল, সেই তিনটা কলাম এখানে দেখাবে। সো ওকে প্রেস করছি। আপনার এখন তাহলে দেখায় যে রিজিয়ন, স্টোর বাই, ডেলিভারি বাই। সো এক্সারসাইজে যেটা হলো, আমার দুইটা সেপারেট টেবিল ছিল, দুইটা সেপারেট টেবিলের মধ্যে কমন একটা ভ্যারিয়েবল ছিল ট্রানজাকশন আইডি। সেই কমন ট্রানজাকশন আইডির বেসিসে আমি মার্জ কোয়েরি দিয়ে দুইটাকে মার্জ করলাম। মার্জ করার পরে আমার ওই সেকেন্ড টেবিলটা এখানে চলে আসছে লাস্টে। পরে সেকেন্ড টেবিলটাকে এক্সপ্যান্ড করেছি, যখন এক্সপ্যান্ড করার পর সেকেন্ড টেবিলে যে ভ্যারিয়েবল গুলো, সেই ভ্যারিয়েবল গুলো চলে আসছে ওই ট্রানজাকশন আইডির বেসিসে। এটা নিয়ে কারো কোয়েরিজ আছে? এটা আমাদের জন্য কিন্তু খুব ইউজফুল একটা টুল আর কি। কারণ অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন ডেটাবেজ নিয়ে কাজ করি, আমার কিন্তু হচ্ছে এক একটা টেবিলে এক এক ধরনের ডেটা থাকে, রাইট? সো সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে ওই ডেটাগুলোকে লুক আপ করে নিতে হয়। সো ভি স্যার লুক আপ, এক্স লুক আপ আমরা ইউটিলাইজ করতাম নর্মালি এক্সেলে। সেটার বদলে মার্জ বা জয়েন ইউজ করলে আমি পাওয়ার কোয়েরিতে কাজটা সেরে ফেলতে পারবো। স্যার এক্সপ্যান্ডটা কি একটু কাইন্ডলি আবার দেখানো যাবে? আচ্ছা, দেখাচ্ছি এবার। এই পর্যন্ত তো আসতে পেরেছেন নাকি অর্ডার ডেস্টিনেশনস? জি জি স্যার। আচ্ছা, অর্ডার ডেস্টিনেশনস এর আপনার রাইটে দেখবেন দুই দিকে পয়েন্ট করা একটা অ্যারো আছে।
পেয়েছেন? ইয়েস স্যার। আচ্ছা, ওখানে ক্লিক করলে হচ্ছে আপনার ওই অর্ডার ডেস্টিনেশনস এর মধ্যে যেই কয়টা কলাম ছিল প্রত্যেকটা কলামকে লিস্ট আউট করে দেখাবে। তো এই কয়টা কলাম ছিল আর কি, এই 4টা কলাম ছিল অর্ডার ডেস্টিনেশন, সে 4টাই দেখাচ্ছে। তো এখান থেকে যেই যেই কলামগুলোকে আপনি এক্সপ্যান্ড করতে চান বা আপনার এই কোয়েরিটায় ভিজিবল বানাতে চান, সেই সেই কলামগুলো সিলেক্ট করবেন। তো আমি আপাতত চাচ্ছি হচ্ছে রিজিয়ন আইডি, রিজিয়ন, স্টোর আইডি আর ডেলিভারি বাই, কারণ ট্রানজাকশনটা তো অলরেডি আছে, সো ট্রানজাকশনটা আবার আনার কোনো দরকার নেই। তো এই তিনটাকে আমি এখানে ভিজিবল করতে চাচ্ছি, তো তার জন্য এই তিনটা সিলেক্ট করলাম। আর আরেকটা যেটা বলেছি যে ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ প্রিফিক্স, এইটা আমি আনটিক করে দিচ্ছি। এটা যদি টিক করে দেই তাহলে হচ্ছে আপনার রিজিয়নের বদলে লেখা আসবে অর্ডার ডেস্টিনেশনস ডট রিজিয়ন, স্টোর আইডির বদলে অর্ডার ডেস্টিনেশনস ডট স্টোর আইডি। সো আমি ওইটা যাচ্ছি না, আমি শুধু রিজিয়ন লেখাই যাচ্ছি, শুধু স্টোর আইডি লেখাই যাচ্ছি, তার জন্য এটা টিক দিই নাই। সো এই তিনটা সিলেক্ট করা অবস্থায় এই যে এক্সপ্যান্ড তিনটা সিলেক্ট করা আছে, এখন ওকে প্রেস করলে এগুলো এক্সপ্যান্ড হয়ে যাবে। সো ওকে প্রেস করলাম, তিনটা স্যার এক্সপ্যান্ড হয়ে এটা গেছে। মানে কি এরকম হচ্ছে যে দুইটা কলামের ম্যাচিং যে রিজিয়ন তারপর স্টোর আইডি এটা দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ট্রানজাকশন আইডির বেসিসে তো ম্যাচ করলো। সো আচ্ছা। ট্রানজাকশন আইডির বেসিসেই তারা রিজিয়নটা দেখাচ্ছে, তারা স্টোর আইডিটা দেখাচ্ছে, তারা ডেলিভারি বাইটা দেখাচ্ছে। সো এই ওকে। যে আমার ট্রানজাকশন 1, সেই ট্রানজাকশন 1 এর জন্য নর্থ রিজিয়ন, স্টোর আইডি 1, ডেলিভারি বাই 29 1, এটা দেখাচ্ছে। যে আমি যদি এখন অর্ডার ডেস্টিনেশন সেটাই দেখতে পাবো, যে ট্রানজাকশন রিজিয়ন 29/1, স্টোর আইডি 1, এই পুরো ইনফরমেশনটা ট্রানজাকশন 1 আইডিটার বেসিসে এখানে দেখাচ্ছে আর কি। সো এইটা বলছিলাম যে আমরা হচ্ছে ট্রেডিশনাল এগুলো করতাম এক্স লুকআপ ভি লুকআপ দিয়ে, এসকিউএল এ করতাম হচ্ছে জয়েন কোয়েরি লিখে, ইনার জয়েন, ফুল জয়েন, আউটার জয়েন। এখানে হচ্ছে মার্জের মাধ্যমে করেছি আমরা। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। আর কারো কোনো কোয়েরিজ আছে? আচ্ছা, সো এটা যদি হয়ে থাকে আমরা পাওয়ার কোয়েরির আমাদের লাস্ট টুলটা দেখব, যেটাকে আমরা অ্যাপেন্ড বলছি। অনেক ক্ষেত্রে আপনার এরকম ডেটা সেট পাবেন যে ডেটা সেটটা এত বড় যে একটা ফাইলের মধ্যে আপনি সব ডেটা রাখতে পারতেছেন না। সো ফর এক্সাম্পল ধরেন আপনার আহ, একটা কোম্পানির প্রত্যেক মান্থের সেলই হচ্ছে এক একটা সেপারেট ফাইল। তো এক একটা সেপারেট ফাইল যখন হবে তখন আপনি পুরো ইয়ারলি সেলস অ্যানালিসিস করতে চাইলে তো আপনার সব কয়টা ডেটাকে অ্যাগ্রিগেট করে নিতে হবে, প্রত্যেকটা মান্থের সেলসকে একসাথে করে নিতে হবে। তো এই প্রত্যেকটা ফাইলকে একসাথে করে নেওয়ার একটা টেকনিক আছে যেটাকে বলে অ্যাপেন্ড। তো অ্যাপেন্ড করার বেশ কয়েকটা অপশন আছে। আমরা আগে একটু আহ আপনাদের স্লাইডটাই দেখি যে কি এক্সাম্পলটা দেওয়া আছে। এখানে যেমন দেখেন স্লাইডটাই হলো আপনার তিনটা রিজিয়নের ডেটা দেওয়া আছে, নর্থ রিজিয়ন, ইস্ট রিজিয়ন, সাউথ রিজিয়ন। তো এই তিনটা রিজিয়নের ডেটাটাকে যদি আপনি একটা ফাইলের মধ্যে আনতে চান, যেন পুরা কোম্পানির সব কয়টা রিজিয়নের ডেটাই একসাথে অ্যানালিসিস করতে পারেন, তখন হচ্ছে আমরা অ্যাপেন্ড অপশনটা ইউজ করি। তো অ্যাপেন্ডের জন্য আপনাকে সবার শুরুতে এনশিওর করতে হবে যে আপনার তিনটা ফাইলই আইডেন্টিক্যাল, মানে স্ট্রাকচার ওয়াইজ আইডেন্টিক্যাল। তো যেমন দেখেন এইখানে যেমন দেখাচ্ছে যে এই নর্থ রিজিয়নেও হচ্ছে এরকম তিনটা হেডার, তারপর দুইটা রো ফাঁকা, তারপরে হচ্ছে টেবিলগুলো। ইস্ট রিজিয়নেও হচ্ছে সেম ফরম্যাটে রাখা। সো অ্যাপেন্ড করার সময় আমার এই ফরম্যাট গুলো যে সেম, এটা এনশিওর করতে হবে আর কি। করতে পারলে আমরা এরকম মাল্টিপল ফাইলসকে মার্জ করতে পারবো। এটাও আমার রিয়েল লাইফে খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার ডেটা সেট সাধারণত এত বড় হয় যে এক ফাইলের মধ্যে সব ডেটা ধরে না আর কি। সো এরকম তখন আপনি দেখবেন 10-15টা ফাইল পাচ্ছেন, ওই 10-15টা ফাইলকে আপনার এরকম হচ্ছে পাওয়ার কোয়েরিতে এসে জয়েন করে নিতে হবে, অ্যাপেন্ড করে নিতে হবে, একটার নিচে আরেকটা যোগ করে নিতে হবে। তো অ্যাপেন্ড করার জন্য আমাদের দুইটা অপশন আছে। একটা হচ্ছে অ্যাপেন্ড কোয়েরিজ। অ্যাপেন্ড কোয়েরিজে যদি যান, আপনি এরকম যদি কোয়েরি ইম্পোর্ট করে থাকেন মার্জের মতোই একটার নিচে আরেকটা যুক্ত করে দিতে পারবেন। বাট তার থেকেও একটা সোজা অপশন আছে
সেটাকে বলে কম্বাইন ফাইলস। এই যে এখানে যেমন দেখছেন কম্বাইন ফাইলস, আমরা ইম্পোর্ট করার সময় কম্বাইন ফাইলস নামে অপশনটাকে ইউটিলাইজ করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে আমার যতগুলো ফাইল আছে আর কি আইডেন্টিক্যাল, সব কয়টা একসাথে কম্বাইন হয়ে যাবে। তো আমরা এখন সেই অপশনটা দেখব। যদি ফাইল কম্বাইন করতে চান এভাবে, সেক্ষেত্রে আপনাকে ইম্পোর্ট করার সময় নিউ কোয়েরিতে যে আমার ফোল্ডার ইম্পোর্ট করতে হবে। শুধু একটা স্পেসিফিক ফাইল ইম্পোর্ট করব না আলাদা করে, আমাকে পুরো ফোল্ডার ইম্পোর্ট করতে হবে। তার মানে এই ফোল্ডারটার মধ্যেই যতগুলো ফাইল আপনি অ্যাপেন্ড করতে যাচ্ছেন সব কয়টা থাকতে হবে। সো আমার, আমি যদি আরেকটু দেখাই আমার এখানে স্ক্রিন শেয়ার করে। সো আমার এইখানে হলো যে পিকিউ এক্সারসাইজ 3C যেই ফোল্ডারটা, সেই 3C ফোল্ডারটার মধ্যেই আমার সব কয়টা ফাইল আছে। এরকম করে আগেই আপনাকে ফাইলগুলো সাজিয়ে রাখতে হবে। যদি ফাইলগুলো এভাবে সাজিয়ে রাখেন, সেক্ষেত্রে আমরা এখন পাওয়ার কোয়েরিতে যে ইম্পোর্ট করতে পারবো ফোল্ডারটা। সো রাইট ক্লিক করে নিউ কোয়েরি, ফাইল, ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করলে আমার পিকিউ এক্সারসাইজ 3C যেই ফোল্ডারটা, পিকিউ এক্সারসাইজ 3C যেই ফোল্ডারটা, সেই ফোল্ডারটা আমরা ইম্পোর্ট করতে চাই। সো ফোল্ডারটা ক্লিক করে আপনি ওপেন প্রেস করলেই চলবে। যদি ওপেন প্রেস করেন তাহলে এই যে এরকম একটা উইন্ডো দেখতে পাবেন, যেখানে ফোল্ডারটার মধ্যে যতগুলো ফাইল আছে লিস্ট আউট করে দেখাচ্ছে। আপনারা এই পর্যন্ত আসতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, এই পর্যন্ত যদি কারো কোয়েরিজ না থাকে, তাহলে দেখবেন এই যে এই উইন্ডোতে যখন আসছি তখন একটা আছে জাস্ট ট্রান্সফর্ম আগের মতো, আর একটা আছে কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্ম। কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করলে এই তিনটা ফাইলকেই কম্বাইন করার একটা সুযোগ পাবো আমরা। সো আমরা হচ্ছে কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। যদি কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করেন, দেখবেন যে আপনার কোয়েরি প্যানেলে আপনার কোন স্পেসিফিক ওয়ার্কশিটটাকে কম্বাইন করতে চাচ্ছেন না সেটা সিলেক্ট করতে দিবে। সো আমি এখানে সেলস এই ওয়ার্কশিটটাকে কম্বাইন করতে চাই, সিলেক্ট করলাম এটা, সিলেক্ট করে ওকে প্রেস করব। সো আমি ফোল্ডারটা ইম্পোর্ট করার পর কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করেছিলাম। তারপরে এই যে আমার আইডেন্টিক্যাল ফাইলগুলো থেকে আমার আইডেন্টিক্যাল ওয়ার্কশিটটাকে ইম্পোর্ট করতে দিচ্ছেন। তো আইডেন্টিক্যাল ওয়ার্কশিটটা সিলেক্ট করেছি, ওকে প্রেস করি। ওকে প্রেস করার পর দেখবেন আমার কোয়েরিজ প্যানেলটায় অনেক কিছু জেনারেট হয়েছে, অনেকগুলো জিনিস। এখানে দেখেন এই যে আমার ট্রান্সফর্ম ফাইল ফ্রম পিকিউ নামে একটা ফোল্ডার, তার আন্ডারে আরো অনেক কিছু জেনারেট হয়েছে। আবার পিকিউ এক্সারসাইজ 3C নামে একটা কোয়েরি জেনারেট হয়েছে। এই পর্যন্ত সবাই আসতে পেরেছেন? আমার আবার দেখানো লাগবে? আচ্ছা, সো স্যার কম্বাইনিং ট্রান্সফর্মের পরে কি করেছিলেন ওইটা যদি একটু দেখো। সেলস ওয়ার্কশিটটা সিলেক্ট করেছিলাম। আচ্ছা, তারপরে ওকে প্রেস করেছি, তখন এরকম এসে পড়ছে। আচ্ছা, সো এখানে এক্সেল আসলে কি কাজ করলো? এক্সেল যেটা করেছে আমার, আহ, সে একটা কোড জেনারেট করেছে। কোড জেনারেট করে তার মাধ্যমে আমার যেই
যেই কয়টা ফোল্ডারে যেই কয়টা ফাইলই ছিল প্রত্যেকটাকে এখানে কম্বাইন করে নিয়েছেন। সো পিকিউ এক্সারসাইজ 3C নামে যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটার মধ্যে যতগুলো ফাইল, সে ততগুলো ফাইল পিকিউ এক্সারসাইজ 3C কোয়েরিটার মধ্যে কম্বাইন করেছেন। ফার্স্টে দেখবেন সে অটোমেটিক একটা কলাম বানিয়ে নিয়েছে সোর্স নেম নামে। তো এই সোর্স নেম নামে কলামটাই হলো যেই যেই ফাইল কনভার্ট করেছে সেই সেই ফাইল, সেই ফাইলের লিস্ট আছে। তো আমি যদি ক্লিক করি এখানে, লিস্ট ইনকমপ্লিট বলছে, লোড মোড দিলে দেখবেন আমার এইখানে যে ইস্ট নর্থ সাউথ এই তিনটা ফাইলই ছিল, যে তিনটা ফাইলই দেখাচ্ছে। তার মানে সাকসেসফুলি সে কম্বাইন করতে পেরেছে। এখন কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো এখন তিনটা ফাইল কম্বাইন করে ফেললো, কিন্তু আপনি যদি এখানে দেখেন এখানে তো এখনো কিছু রিডান্ডেন্ট জিনিস আছে। যে যে হেডার 1 2 3 নাল, এগুলো তো প্রত্যেকটা ফাইলেই ছিল। সো এই ইনফরমেশন গুলো কিন্তু এখনো আছে আমার। সো একটা জিনিস আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, আমার এই যে পিকিউ এক্সারসাইজ 3C যেই ফাইলটা, এই ফাইলটার মধ্যে আমরা কোনো ধরনের ট্রান্সফরমেশন করব না, কারণ এইটা হচ্ছে ফাইনাল আউটপুটটা। তিনটা ফাইলকে ট্রান্সফর্ম মানে কম্বাইন করার পর যে ফাইনাল আউটপুট সেটা হলো এইটা, এবং আমরা এখানে কোনো ধরনের হচ্ছে ট্রান্সফরমেশন করব না। আমি যদি কোনো একটা ট্রান্সফরমেশন করতে চাই, তাহলে আমরা ট্রান্সফর্ম স্যাম্পল ফাইল নামে যেই কোয়েরিটা আছে, ওই ট্রান্সফর্ম স্যাম্পল ফাইল কোয়েরিটার মধ্যে যত ধরনের ট্রান্সফরমেশন দরকার করব। কারণ আমার প্রত্যেকটা ফাইলের স্ট্রাকচারই যেহেতু 100% সেম, সেই ক্ষেত্রে ট্রান্সফর্ম স্যাম্পল ফাইলের মধ্যে আমি যেই ট্রান্সফরমেশন গুলো করব সেটা আমার প্রত্যেকটা ফাইলেই অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হওয়ার পর ফাইনাল আউটপুটটা আমার পিকিউ এক্সারসাইজ 3C-তে দেখাবে। সো এগেইন মাথায় রাখবেন, আপনারা যখন কম্বাইন ফাইল করতেছেন, যে ইম্পোর্ট কোয়েরি থেকে ফোল্ডার ইম্পোর্ট করে কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্ম করতেছেন, তখন কখনোই পিকিউ এক্সারসাইজ 3C-তে কোনো ধরনের ট্রান্সফরমেশন করবেন না। ট্রান্সফরমেশন সব করবেন হলো ট্রান্সফর্ম স্যাম্পল ফাইলে। সো ট্রান্সফর্ম স্যাম্পল ফাইলে এসে আমি এখন চাইলেই যে আমার 5টা রো রিমুভ করা লাগবে, এই 5টা রো রিমুভ করে দিতে পারি, হেডারটা সেট করে দিতে পারি, তাহলে দেখবেন সেই ট্রান্সফরমেশন গুলো এখানেও চলে আসবে। So আমি ট্রান্সফর্ম স্যাম্পল ফাইলে থেকে আমার ফার্স্টের 5টা রো রিমুভ করছি। রিমুভ টপ 5 রোজ। ফার্স্ট রোটাকে হেডার বানিয়ে দিচ্ছি, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার দিয়ে। এই যে ট্রান্সফরমেশন গুলো করলাম আমি, এই সব ট্রান্সফরমেশন এখন পিকিউ এক্সারসাইজ 3C-তেও দেখা যাবে। তো পিকিউ এক্সারসাইজ 3C-তে যদি যাই, দেখবেন অটোমেটিক ট্রান্সফরমেশন গুলো দেখাচ্ছে। সো আবার সামারাইজ করলে, আমরা কম্বাইন করার জন্য ফাইলকে ইম্পোর্ট করেছি হলো নিউ কোয়েরি ফাইল ফোল্ডার। যেই ফোল্ডারটা ইম্পোর্ট করেছি তার মধ্যেই হচ্ছে আমার সব কয়টা ফাইল থাকতে হবে। ফোল্ডারটা ইম্পোর্ট করার পর আমরা কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্ম দিয়েছি, তারপর যে ওয়ার্কশিটটাকে ইম্পোর্ট করতে চাই ইম্পোর্ট করেছি, এবং আমার এই যে এই ট্রান্সফর্ম ফাইল এই ফোল্ডারটা জেনারেট হয়েছে, আর আমার ফোল্ডারের নামে একটা কোয়েরি জেনারেট হয়েছে। এই ট্রান্সফর্ম ফাইল ফোল্ডারটার মধ্যে যেই ট্রান্সফর্ম স্যাম্পল ফাইল, শুধুমাত্র এটাই আমার সকল ধরনের পাওয়ার কোয়েরি ট্রান্সফরমেশন গুলো করব, এবং এটাই যে ট্রান্সফরমেশন গুলো করব সেটা অটোমেটিকই ফাইনাল কোয়েরিটায় চলে আসবে। এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো স্যার আমাদের আমার এখানে হ্যাঁ, ফার্স্ট রো এজ হেডার্স দেওয়ার পর হচ্ছে কি মেইন ফাইলটাতে ইরর চলে আসতেছে, মানে আচ্ছা ট্রান্সফর্ম ঠিক থাকছে, মেইনটা ইরর চলে আসতেছে। আচ্ছা, আপনি ট্রান্সফর্ম স্যাম্পল ফাইলে ট্রান্সফরমেশন করেছিলেন? উম, হ্যাঁ স্যার, এটাতেই ট্রান্সফরমেশন করছি, বাট স্যার পরেরটাতে মানে আসলটাতে ইরর দেখাচ্ছে, ওইটাতে করলো। আচ্ছা, আহ সো আপনি যদি চান আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন, আমি তাহলে একটু দেখে দিই। প্লিজ স্যার।
আচ্ছা, আমি তাহলে কি স্ক্রিন আচ্ছা শেয়ার স্যার আপনি স্টপ করবো? আপনি আপনি কন্টিনিউ স্যার, না আচ্ছা স্যার আপনি কন্টিনিউ করেন স্যার, টাইম আচ্ছা চলে যাবে। হ্যাঁ স্যার আচ্ছা, পরে সো দেখে নিবো। ট্রান্সফর্ম স্যাম্পল ফাইলে আপনি আহ, এখানে হচ্ছে রিমুভ রোজ দিয়েছেন, প্রমোট হেডার দিয়েছেন, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, আহ তারপরে হলো আপনার এখানে এসে ইরর দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব কেন ইরর আসতে পারে। বাট যেহেতু আপনার ক্ষেত্রে শুধুমাত্র কেসটা, আমাকে আগামীকালকে না হয় দেখিয়েন, যদি মনে করেন তাহলে আগামীকালকে আমি সলভ করে দিব। স্যার ওকে এইটার স্যার। হেডারটা দেওয়ার পর থেকে স্যার ইরর আসতেছে, যখন হচ্ছে ফার্স্ট ফোর রোটা ডিলিট করে দিছি, এরপরে যখন হচ্ছে ইউজ ফার্স্ট রো হেডার এইটা দেওয়ার পরে স্যার ইরোটা আসতেছে, এটা ডিলিট করে দিলে আবার ইরোটা চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে কি চারটাই দেখাচ্ছে, নাকি এখানে আবার চেঞ্জ টাইপ বাই বাই এরকম কিছু দেখাচ্ছে স্যার স্টেজ গুলোর মধ্যে? যখন হেডারটা সিলেক্ট করা হচ্ছে তখন চেঞ্জ টাইপ দেখাচ্ছে, বাট এর আগে হচ্ছে চারটাই দেখাচ্ছে। আচ্ছা, চেঞ্জ টাইপটা ডিলিট করে দেন। আহ স্যার ওইটা ডিলিট করে দিলে হেডারটা হচ্ছে সরে যাচ্ছে আর কি, নিচে চলে আসতেছে। আচ্ছা, আমি আপনাদের ফার্স্ট ক্লাসের দিকে বলেছিলাম যে আমরা হচ্ছে অলরেডি চেঞ্জ টাইপটা ডিসেবল করে রাখি আর কি। যে আপনার কোয়েরি অপশনে যে আমরা যে চেঞ্জ টাইপটা ছিল ডেটা লোডে, যে নেভার ডিটেক্ট দিয়ে রাখি আর কি, যেন এরকম অটোমেটিক চেঞ্জ টাইপ অ্যাপ্লাই না করে। আমি যেটা বুঝতে পারতেছি তার জন্যই হয়তো এররটা এসেছে। সো আপনার যেটা ইনশিওর করতে হবে, রিমুভ টপ রোজ করার পরে কি চেঞ্জ টাইপটা এসেছে? স্যার ইয়েস স্যার, রিমুভ হ্যাঁ, ওইটার হ্যাঁ। পরে হচ্ছে চেঞ্জ টাইপটা আচ্ছা, সো এসেছে। ওইটার পরে চেঞ্জ টাইপটা আসলে তখন চেঞ্জ টাইপটা ডিলিট দিবেন। সো আমি বুঝতেছি যে এইখানে আপনার চেঞ্জ টাইপটা আসছে আর কি। ইয়েস তো স্যার। চেঞ্জ টাইপটা ডিলিট করেন, ডিলিট করে তারপরে ইউজ ফার্স্ট সেটার দেন। ওকে স্যার। এখন কি ঠিক এসেছে? স্যার ওইটা দেওয়ার পরে হচ্ছে প্রমোটেড হেডার ওয়ান, দেন আবার হচ্ছে একটা নতুন কলাম অ্যাড হয়েছে, ওইটা হচ্ছে চেঞ্জ টাইপ আর কি। আচ্ছা, স্যার ওই ওইটা আবার ডিলিট করে দেন। ওকে স্যার। ইয়েস স্যার, ডিলিট করে দিয়েছি, বাট স্টিল প্রবলেমটা, এরর দেখায়? ইয়েস স্যার। স্যার প্রবলেম হচ্ছে আমার ওই সেটিং থেকে টাইপটা ওইটা হচ্ছে ডিসেবল করা লাগবে স্যার। আচ্ছা, একটু আমাকে না হয় আবার দেখাবেন করে আগামীকালকে, তাহলে আমি হচ্ছে সলভ করে দিব। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে। আর আমরা হচ্ছে যেহেতু স্যার আজকের আমি ক্লাসে হচ্ছে, আরেকটা, হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আমি হচ্ছে মানে ট্রান্সফর্ম থেকে চেঞ্জ টাইপ সরানোর পর মানে ওই এক্সারসাইজের মেইন ফাইলে গিয়েও যদি চেঞ্জ টাইপটা মানে ওইখানে গিয়ে রিমুভ করে দিই তাহলে ঠিক হয়ে যাচ্ছে আবার। মানে পিকিউ এক্সারসাইজে এখানে এসে চেঞ্জ টাইপটা ডিলিট করে দিলেন? হ্যাঁ এটাকে এখানে ডিলিট করে দিলে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। ওই যে আব্দুল্লাহ তাহলে ওই যে সলিউশন দিয়ে দিয়েছে আর কি, যে ওকে এখানেও স্যার, মনে হয় চেঞ্জ টাইপ একবার এসেছে, ওটা ডিলিট করে দিন। আচ্ছা, সো পাওয়ার কোয়েরি আমাদের এই পর্যন্তই। আমরা একটু 10টা মিনিট ব্রেক নেই, তারপরে হচ্ছে আমরা 8টা 5-এ আসি। 8টা 5-এ এসে আমরা পাওয়ার পিভট নামে আরেকটা টুল আছে, ওই টুলটা দেখবো। সো এই পর্যন্ত কারো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন, না হলে আমরা একটু 8টা 5 বা 8টা 10 পর্যন্ত, 8টা 10 পর্যন্তই ব্রেক নেই, তারপর 8টা 10-এ ব্যাক করছি।
আমরা আমাদের ক্লাসের নেক্সট পার্ট শুরু করি। আপনাদের কারো হচ্ছে পাওয়ার কোয়েরি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে সবাই আপনার গুগল ক্লাসরুমে যে পাওয়ার পিভট সিএফআই জিপ ফাইলটা দেওয়া আছে, সেই জিপ ফাইলটা ডাউনলোড করবেন। জিপ ফাইলটা ডাউনলোড শেষ হলে আপনার তার মাঝে পাওয়ার পিভট ফান্ডামেন্টাল স্টার্টার ফাইল এরকম একটা ফাইল পাবেন। সেই ফাইলটা সবাই ওপেন করবেন। স্যার এটা কি এক্সেল ফাইলটা? হ্যাঁ হ্যাঁ, এক্সেল ফাইলটা। তো আশা করি এই যে এই এক্সেল ফাইলটা ওপেন করেছেন সবাই, পাওয়ার পিভট ফান্ডামেন্টালস স্টার্টার ফাইল। আচ্ছা, সো আমাদের পাওয়ার কোয়েরির মতো এটা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্স ইনস্টিটিউশনের একটা কোর্সের বেসিসে, এবং আপনার কোর্সের স্লাইডসটাও ওখানে দেওয়া আছে, সলিউশন ফাইলও দেওয়া আছে। তো আপনার নিজেদের মতো করে ওগুলো প্র্যাকটিস করে নিতে পারবেন। আপনার পাওয়ার পিভট হলো এসেনশিয়ালি আরো একটা পাওয়ারফুল ভার্সন অফ আ পিভট টেবিল। সো আপনারা তো পিভট টেবিল শিখেছেন। ইফ ইউ ক্যান রিকল, আমরা পিভট টেবিলের মাধ্যমে আমাদের ডেটাকে সামারাইজ করতে পারতাম। রোজ এন্ড কলাম সিলেক্ট করতাম, যে ভ্যালুকে সামারাইজ করব সিলেক্ট করতাম, ফিল্টার যদি অ্যাপ্লাই করতে চাই ফিল্টার অ্যাপ্লাই করতাম। এভাবে হলো আমরা আমাদের ডেটাকে সামারাইজ করতে পারতাম। বাট পিভট টেবিলের একটা বড় লিমিটেশন ছিল হচ্ছে আপনার পিভট টেবিল শুধুমাত্র একটা সোর্স থেকেই ডেটা নিতে পারতো। তো এই লিমিটেশনটাকে এলিভিয়েট করে পাওয়ার পিভট। আরো একটা বড় লিমিটেশন ছিল পিভট টেবিলে, সেটা হলো জাস্ট কয়েক ধরনের ক্যালকুলেশনের বাইরে আর কিছু করা যেত না। পাওয়ার পিভটে অন দি আদার হ্যান্ড আপনি যে কোনো ধরনেরই ক্যালকুলেশন করতে পারবেন, এবং ওখানে ড্যাক্স নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে যার মাধ্যমে আমরা ফর্মুলা দিয়ে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন পারফর্ম করতে পারবো। সো ট্রেডিশনাল পিভট টেবিলে এক সোর্স থেকেই ডেটা নেওয়া হতো, শুধু ক্যালকুলেশনের লিমিটেশন ছিল। পাওয়ার পিভট হচ্ছে ওই লিমিটেশন গুলো অ্যালিভিয়েট করে দেয়। আপনি মাল্টিপল সোর্স থেকে ডেটা নিতে পারবেন, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারবেন।
আমরা যে পাওয়ার কোয়েরি শিখেছি এবং পাওয়ার পিভট, এই দুইটা মিলিয়ে হচ্ছে আমরা পাওয়ার বিআই এর দিকে যাই আর কি। অর্থাৎ পাওয়ার কোয়েরি আর পাওয়ার পিভট হচ্ছে পাওয়ার বিআই এর ফাউন্ডেশন হিসাবে কাজ করে। পাওয়ার পিভট পাওয়ার কোয়েরি শিখার পরে আমরা পাওয়ার বিআই শিখতে পারবো। ওকে, সো আমরা বললাম অলরেডি হচ্ছে আমাদের কি আপনি মাল্টিপল সোর্সেস থেকে হচ্ছে ডেটা কম্বাইন করতে পারতেছেন, অনেক ধরনের ক্যালকুলেশন করতে পারবেন। সো আমরা হচ্ছে এখন কি করব, এই টুলটার মাধ্যমে আমরা একটা কেসের মাধ্যমে টুলটা দেখবো আর কি। তো কেসের ওভারভিউটা এখানে দেওয়া আছে। আমরা একটা বেডিং কোম্পানির বিজনেসের ওভারভিউ নিয়ে একটা ড্যাশবোর্ড ডেভেলপ করতে চাই। এই ড্যাশবোর্ডে দেখেন এরকম বিভিন্ন পিভট টেবিল আছে। আমি হচ্ছে স্টোরের বেসিসে সেলস কত হয়েছে দেখতে চাই, যে কত ইউনিট সেল হলো, কত মার্জিন, রাইট, আগের বছরে কত সেল হয়েছে, টোটাল ডলার সেলস কত। ক্যাটাগরির বেসিসে দেখতে চাই, ব্র্যান্ডের বেসিসে দেখতে চাই। ওগুলো হচ্ছে বিভিন্ন ভাবে আমি বিভিন্ন ইয়ারের জন্য দেখতে চাই, ফিল্টার অ্যাপ্লাই করে দেখতে চাই, চার্ট করে দেখতে চাই, এন্ড সো অন। ওকে, সো আমার এসেনশিয়ালি এরকম একটা আমরা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড ডিজাইন করব, যার মাধ্যমে হেড রেস্ট বেড কোম্পানির বিজনেসের ওভারভিউ পাবো। তার জন্য আমাকে হচ্ছে মাল্টিপল সোর্স থেকে ডেটা নিয়ে ডেটাগুলোকে সামহাউ লিংক করে পিভট টেবিলস বানাতে হবে। তো আমরা ডেটাবেস ম্যানেজমেন্টে তো রিলেশনশিপের কনসেপ্ট শিখেছি। সেখানে আমরা যেই কাজ করতাম, আমরা প্রাইমারি কি এর বেসিসে বিভিন্ন সোর্সের মাঝে বা বিভিন্ন টেবিলের মাঝে রিলেশনশিপ তৈরি করতাম। পাওয়ার পিভটেও হচ্ছে আমরা এসেনশিয়ালি সেই কাজটাই করি। তো আমরা পাওয়ার পিভটে আপনার এরকম বিভিন্ন ডেটা সোর্স থেকে ডেটা নেই, ডেটা নিয়ে তাদের মাঝে একটা কমন ভ্যারিয়েবলের বেসিসে রিলেশনশিপ স্ট্যাবলিশ করি, তারপরে আমরা ডেটাগুলো দিয়ে এভাবে অ্যানালিসিস করতে পারবো। তো আমার এক্সেল ফাইলটা যদি আপনারা ওপেন করে থাকেন, দেখবেন যে এক্সেল ফাইলে অলরেডি হচ্ছে কিছু ডেটা দেওয়া আছে। ম্যানেজার নিয়ে ডেটা দেওয়া আছে, স্টোরস নিয়ে ডেটা দেওয়া আছে, প্রোডাক্টস নিয়ে ডেটা দেওয়া আছে, কমিশন নিয়ে ডেটা দেওয়া আছে। ওকে, বাট বিজনেসের সেলস নিয়ে কোনো ডেটা দেওয়া নেই। তো এখানে দেখেন এই তিন চারটা চার পাঁচটা হচ্ছে আপনার ডেটা দেওয়া আছে। বিজনেসের সেলস নিয়ে ডেটাটা আরেকটা অন্য কোনো জায়গায় আছে। সো এই অন্য কোনো জায়গা থেকে বিজনেসের ডেটাটা নিব আমরা, এবং নিয়ে তার সাথে হচ্ছে এইখানে যে ডেটাগুলো আছে তার রিলেশনশিপ তৈরি করব। রিলেশনশিপ তৈরি করার পর আমরা হচ্ছে সেটা অ্যানালিসিস করতে পারবো। তো আমার এসেনশিয়ালি জিনিসটা দেখতে হচ্ছে অনেকটা এরকম হবে। আমরা বিজনেসের সেলস এর ডেটাটা নিব, তার সাথে এই যে বাকি যে টেবিলগুলো আছে বাকি টেবিলগুলোকে সামহাউ কানেক্ট করব। এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো আমরা তাহলে আমাদের পাওয়ার পিভট ফান্ডামেন্টাল ফাইলটায় যাই। বাই ডিফল্ট অনেক এক্সেল ভার্সনে পাওয়ার পিভট ইনেবল করা নাও থাকতে পারে। টিপিক্যালি মডার্ন ভার্সনগুলো ইনেবল করা থাকে, সো আমরা 2019-এর আগের গুলা কখনো ইউজ করব না। প্রেফারেবলি আপনাদের তো মাইক্রোসফট অফিসের 365-এর অ্যাক্সেসই আছে, সো 365 লেটেস্ট ভার্সনটা ইনস্টল করবেন, ইউটিলাইজ করবেন। যদি কারো হচ্ছে পাওয়ার পিভট ইনেবল করা না থাকে, সেক্ষেত্রে আমরা ফাইলে যাব, অপশনস, অ্যাড-ইনস, তারপর কম অ্যাডিনস। আমরা এক্সেল অ্যাডিনস আগে হয়তো আপনারা ইসে শিখেছেন, স্ট্যাটিস্টিক্সে শিখেছেন যে এক্সেল অ্যাডিনস এর মাধ্যমে কিছু ইনেবল করা যায়। আমরা কম অ্যাডিনস এর মাধ্যমে গোতে প্রেস করে যে পাওয়ার পিভট এটাই টিক দিয়ে দিব। টিক দিয়ে যদি ওকে প্রেস করেন, তাহলে আপনার এখানে পাওয়ার পিভট নামে একটা ট্যাব আসবে। তো এই ট্যাবে হচ্ছে আপনার ডেটা মডেল নামে একটা বাটন আছে।
সেটার মাঝে আমরা ডেটাবেজের মতো করে একটা রিলেশনশিপ স্ট্যাবলিশ করতে পারবো আমার ডেটার সোর্স গুলোর মধ্যে, ও তারপরে আমরা সেই ডেটাগুলো নিয়ে অ্যানালিসিস পারফর্ম করতে পারবো। তো তার আগে আমার এখানে হচ্ছে তো সেলস এর ডেটাটা নেই, তো সেলস এর ডেটাটা আমরা ইম্পোর্ট করি। পাওয়ার পিভট আপনার এক্সেল এর এরকম ওয়ার্কশিট নিয়েও কাজ করতে পারবে আপনার। আবার যদি হচ্ছে কোনো কোয়েরি নিয়ে আসেন, পাওয়ার কোয়েরি নিয়ে আসেন, সেটা নিয়েও পাওয়ার পিভট কাজ করতে পারবে। তো আমার সেলস এর ডেটাটা আমরা পাওয়ার কোয়েরির মাধ্যমে ইম্পোর্ট করি। সো ডেটা গেট ডেটা ফ্রম ফাইল এক্সেল ওয়ার্কবুক দিয়ে হলো আমার পাওয়ার পিভটের মাঝে যে ফাইলটা দিয়েছি আর কি, সেটার মাঝে দেখবেন সেলস ডেটা নামে একটা এক্সেল ফাইল আছে। এই এক্সেল ফাইলটা আমরা ইম্পোর্ট করি। সো আমি ইম্পোর্ট করছি। এখানে আমার এই যে সেলস ওয়ান যেই টেবিলটা, সেই টেবিলটাকে আমি ট্রান্সফর্ম দেই। সেলস ওয়ান টেবিলটাকে ট্রান্সফর্মে ক্লিক করছি। এই পর্যন্ত সবাই আসতে পেরেছেন? আমার কি আবার রিপিট করা লাগবে? আচ্ছা, রিপিট করা লাগলে আমাকে বলবেন, কারণ আমরা এরপরে হচ্ছে আর অনেক ডিফারেন্ট কাজে চলে যাব। So তখন হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, সো আমরা সেলস ওয়ান ডেটা সেটটা ইম্পোর্ট করলাম। ডেটা সেটটা ইম্পোর্ট করার পর একটু অবজার্ভ করি, দেখেন যে মোটামুটি সবকিছুরই ফরম্যাটিং ঠিক আছে, ডেটার ফরম্যাটিংটা ঠিক নাই, এবং ইউনিট সোল্ড, ইউনিট প্রাইস, র মার্জিন এগুলোকেও হচ্ছে তারা আহ, মানে ডেটা টাইপটা সেট করা নেই আর কি। সো আমরা এখানে এই ডেটা টাইপগুলো সেট করে দেই। আমার ডেটের ডেটা টাইপটা ডেট দিয়ে দেই, আমার ইউনিট সোল্ড নাম্বার দিয়ে দেই, ইউনিট প্রাইসটা নাম্বার দিয়ে দেই, র মার্জিনটাকেও নাম্বার দিয়ে দিই। সেভাবে সেট করলে পরে হচ্ছে পাওয়ার পিভট ডেটাগুলাকে অ্যাপ্রোপ্রিয়েট টাইপে রেকগনাইজ করবে, না হলে আবার ওখানে যে ম্যানুয়ালি সেট করা লাগতো আমার। সো ডেটা টাইপগুলো সেট করেছেন? একটু রেসপন্ড করবেন, না করলেও আমাকে বলবেন। চেষ্টা করেছি। আচ্ছা, সো আমরা যদি আমাদের এই সেলস ওয়ান কোয়েরির কাজগুলো কমপ্লিট করে থাকি, তাহলে হচ্ছে আমি এটাকে একটা ডেটা মডেলে লোড করতে পারবো। আমার ডেটাবেজে যেমন হচ্ছে স্কিমা ডায়াগ্রাম তৈরি করতাম আমরা, সেরকম একটা স্কিমা ডায়াগ্রাম তৈরি করার জন্য আমরা এই ডেটাটাকে একটা ডেটা মডেলে লোড করব। তো সেই লোড করার জন্য আমরা ক্লোজ এন্ড লোডের ডাউন এরোতে যদি ক্লিক করি, দেখবেন ক্লোজ এন্ড লোড টু যে অপশনটা, ওখানে ক্লিক করলে আপনার অনলি ক্রিয়েট কানেকশন এবং অ্যাড দিস ডেটা টু দ্য ডেটা মডেল নামে একটা অপশন আছে। সো আমরা অনলি ক্রিয়েট কানেকশন দিই যেন একটা এখানে ওয়ার্কশিট হিসাবে না আসে, and add this data to data model দিয়ে আমরা ওকে প্রেস করি।
সো আমরা যদি এটা সাকসেসফুলি করে থাকি এখানে জাস্ট কোয়েরি হিসাবে দেখাবে। এবং আমার পাওয়ার পিভট ট্যাবটায় যদি যাই, যে ম্যানেজে ক্লিক করি, ম্যানেজে ক্লিক করলে এই যে আমি ডেটা সেটটা অ্যাড করলাম দেখাচ্ছে সেলস ওয়ান যে অ্যাড করেছি, এখানে আমার পুরো ডেটা সেটটা দেখাচ্ছে। তো এখানে একটা টেবিলের মতো করে দেখাচ্ছে, আপনি দেখবেন টেবিলে চাইলে নতুন কলাম অ্যাড করতে পারবেন। এখানে কলাম অ্যাড করার সময় আমি বিভিন্ন ফর্মুলা দিয়ে বিভিন্ন ক্যালকুলেশন করতে পারবো and so on। এবং এখানে এসেনশিয়ালি একটা ওয়ার্কশিট হিসাবে দেখাচ্ছে আর কি। কারেন্টলি আমরা পাওয়ার পিভটের যে ভিউটায় আছি সেটাকে বলে ডেটা ভিউ। তার পাশে আরেকটা বাটন দেখবেন যেটাকে বলে ডায়াগ্রাম ভিউ। ডায়াগ্রাম ভিউতে ক্লিক করলে আপনার টেবিলটা দেখাবে, টেবিলটা এবং তার সব কলাম নিয়ে হচ্ছে ভিজিবল দেখাবে আর কি। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের বাকি যে সোর্স গুলো আছে, বাকি সোর্স গুলোকেও আমার ডেটা মডেলে অ্যাড করব। অ্যাড করার পর সোর্স গুলোর মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করে আমরা ডেটাকে অ্যানালিসিস করতে পারবো। তো আমরা আপাতত এই উইন্ডোটা ক্লোজ করি। আমার এইখানে দেখবেন প্রোডাক্টস নামে একটা শীট আছে। স্টোর নামে আরেকটা শীট আছে, ম্যানেজার নামে আছে, কমিশন নামে আছে, রাইট? সো আমরা ফর এক্সাম্পল ধরেন এখন শুধু স্টোর নামে যেই ওয়ার্কশিটটা, সেই স্টোর নামে ওয়ার্কশিটটাকে আমার ডেটা মডেলে অ্যাড করি। সো আমি স্টোরে আসলাম, আসার পর টেবিলটার মাঝে আসলাম, টেবিলটার মাঝে এসে আপনার দেখবেন এই যে পাওয়ার পিভটে যদি যান তখন দেখবেন অ্যাড টু ডেটা মডেল নামে একটা অপশন আছে। তো অ্যাড টু ডেটা মডেলে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন আপনার স্টোরটাও হচ্ছে এই যে নিচে অ্যাড হয়ে গিয়েছে। স্টোরটাও নিচে অ্যাড হয়ে গিয়েছে এবং আমার ডায়াগ্রাম ভিউতে গেলে দেখবেন স্টোরের টেবিলটাও দেখাচ্ছে। এই পর্যন্ত কি সবাই করতে পেরেছেন? আমরা সেলসটাকে আমাদের ডেটা মডেলে অ্যাড করেছি, স্টোরটাকেও মানে স্টোরের যে ডেটাটা ছিল সেটাকেও আমরা পাওয়ার পিভট এসে অ্যাড টু ডেটা মডেল দিয়ে অ্যাড করেছি। সো আমরা যদি অ্যানালিসিস করতে চাই ডেটা, আমরা পিভট টেবিল জানি আমরা তৈরি করতে পারি। তো পিভট টেবিল তৈরি করার বেশ কয়েক ধরনের অপশন আছে। আপনি ম্যানেজে যে হোম থেকে একটা পিভট টেবিল ইনসার্ট করতে পারেন, ওর আমরা ট্রেডিশনালি যেভাবে পিভট টেবিল তৈরি করি, ইনসার্ট পিভট টেবিল ফ্রম ডেটা মডেল, এটার মাধ্যমে একটা পিভট টেবিল তৈরি করতে পারি। সো আমরা ফর এক্সাম্পল এখন হচ্ছে ইনসার্ট পিভট টেবিল ফ্রম ডেটা মডেল, এটা দিয়ে একটা পিভট টেবিল তৈরি করি। এই এক্সিস্টিং ওয়ার্কশিটে আমি এই এই লোকেশনটায় আপনার বিজনেস ওভারভিউ ওয়ার্কশিটের B13 লোকেশনটায় আমি একটা পিভট টেবিল তৈরি করছি। আবার যদি দেখাই, আমি বিজনেস ওভারভিউ ওয়ার্কশিটটায় এসেছি, ইনসার্ট পিভট টেবিল ফ্রম ডেটা মডেল, ফ্রম ডেটা মডেল দিয়ে আমি এক্সিস্টিং ওয়ার্কশিটের B13 এ একটা পিভট টেবিল তৈরি করছি। ওকে প্রেস করলাম। সো আমার পিভট টেবিল আসলো। আমরা ট্রেডিশনাল পিভট টেবিলে আপনার আহ, এই
এই জায়গাটায়, এই যে এখানে দেখবেন এই জায়গাটায় হচ্ছে আমরা বিভিন্ন কলামের লিস্ট দেখতাম। সো কলামের লিস্ট না দেখে এখন বিভিন্ন টেবিল বা সোর্সের লিস্ট দেখছি। ধরেন আমরা এই পিভট টেবিলটার মাধ্যমে আমার কয়টা ইউনিট সেল হয়েছে সেটা আমি দেখতে চাই। তো আমার সেলস ওয়ান যেই ডেটা সেটটা ছিল, ওটার মাঝে এরকম আমার ইউনিট সেলস দেওয়া আছে। যে প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য ইউনিট সেলস দেওয়া আছে। সো আমি এই সব কয়টা যোগ করে আমি কয়টা ইউনিট সেল হয়েছে দেখতে চাই। তো তাহলে আমরা কি করতাম, আমরা হচ্ছে সেলস ওয়ানের যে ওখানে যে ফিল্ড গুলো সেখান থেকে ইউনিট সোল্ড ক্লিক করলে আমাকে অটোমেটিক সাম করে এই যে ভ্যালু কলামে হচ্ছে দেখাতো কয়টা ইউনিট সেল হয়েছে। আমরা যদি হচ্ছে এখন জানতে চাই কোন দোকান কয়টা ইউনিট সেল করছে, সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন সেলস ওয়ানের মধ্যে কিন্তু স্টোর বা দোকানের কোনো আহ, মানে স্টোর আইডি আছে। স্টোর আইডি যদি দেই তাহলে স্টোর আইডির বেসিসে আমার ইউনিট সোলস এই সেলস দেখাচ্ছে। বাট আপনি যদি স্টোরের নাম জানতে চান এখন বা স্টোরের লোকেশনটা জানতে চান, সেই ডেটাটা কিন্তু সেলস ওয়ানের মধ্যে নাই। সেই ডেটাটা আছে আমার অন্য কোনো সোর্সে। তো আমরা যে স্টোরস দেখেছিলাম, স্টোরস এর মধ্যে হচ্ছে ওইটা আছে। আমি যদি এখন লোকেশনটা দেখতে চাইলে তাহলে আমি ধরেন আমি স্টোর আইডিটা আপাতত বাদ দিয়ে দিই, লোকেশন ওয়াইজ আমি সেলস দেখতে চাই। যদি ক্লিক করি দেখবেন যে লোকেশন ওয়াইজ আমার সেলস ঠিক করে দেখাচ্ছে না, সব কয়টার জন্য একই ভ্যালু দেখাচ্ছে। তো সব কয়টার জন্য একই ভ্যালু দেখাচ্ছে, তার কারণটা হলো আমরা ডেটার সোর্স গুলো অ্যাড করেছি বাট কোনো রিলেশনশিপ স্ট্যাবলিশ করি নাই। সো আমার এসেনশিয়ালি পাওয়ার পিভটে যে এই যে আমার সোর্স গুলো তৈরি করছিলাম যে এই সোর্স গুলোর মাঝে আমাকে একটা রিলেশনশিপ স্ট্যাবলিশ করতে হবে। তো আবার যদি আমি রিক্যাপ করি, আমরা দুইটা সোর্স অ্যাড করেছি। আমরা আমাদের পাওয়ার কোয়েরিতে থেকে একটা সোর্স অ্যাড করেছি, ডিম স্টোরস শীটটা থেকে একটা সোর্স অ্যাড করেছি। ডায়াগ্রাম ভিউতে যে আমি এই দুইটার মাঝে একটা রিলেশনশিপ স্ট্যাবলিশ করলে এই দুইটার মাধ্যমে আমি ডেটা অ্যানালিসিস করতে পারবো। সো আমি যদি আপনার এই যে এখানে স্টোর আইডি টা সিলেক্ট করে ড্র্যাগ করে আপনার সেলস ওয়ানের উপর ছেড়ে দেই, সেলস ওয়ানের উপর ছেড়ে দিলে আমার এসেনশিয়াল একটা রিলেশনশিপ তৈরি হবে। যখন একটা রিলেশনশিপ তৈরি হয় তখন হচ্ছে আমার আহ, এই রিলেশনশিপের বেসিসে আমরা ডেটা অ্যানালিসিস করতে পারি। তো এই যে রিলেশনশিপ তৈরি হয়েছে তখন তার বেসিসে আমার ডেটা অ্যানালিসিস করা সম্ভব হচ্ছে। সো এটা হচ্ছে আমার পাওয়ার পিভটের সুবিধা, আমরা বিভিন্ন সোর্স থেকে ডেটা এনে ডেটা অ্যানালিসিস করতে পারছি। পুরো জিনিসটাকে আমি আবার দেখাবো। স্যার এই রিলেশনটা কিভাবে এস্টাবলিশ করছে এটা যদি আবার একটু দেখাতেন। আচ্ছা, আমাকে দরকার হলে বলবেন, আমি পুরো জিনিসটাই দেখাবো। বুঝতে পারতেছে অনলাইনে হয়তো একটু বোঝা ডিফিকাল্ট মনে হতে পারে। স্যার আরেকবার দেখেন। আচ্ছা, আমি পুরো জিনিসটাই তাহলে আবার দেখাই। হ্যাঁ, আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এখন? ইয়েস স্যার। আচ্ছা,
সো আমাদের গোল হলো বিভিন্ন সোর্স থেকে ডেটা নিয়ে ডেটাগুলো অ্যানালিসিস করে এরকম একটা ড্যাশবোর্ড বানানো। সো তার জন্য আমরা পিভট টেবিল ইউটিলাইজ করব। পিভট টেবিলে যদি আমি বিভিন্ন সোর্স থেকে ডেটা নেই, সেক্ষেত্রে ডেটাগুলোকে কানেক্ট করে আমরা এই ধরনের অ্যানালিসিস করতে পারি আর কি। যেমন এইখানে হচ্ছে আমরা স্টোর এবং ইউনিট সোল্ড কানেক্ট করেছি, মানে স্টোর লোকেশন এবং ইউনিট সোল্ড। সো তাহলে আমি কোন লোকেশনে কয়টা সেল হয়েছে এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারতেছি। সো তার জন্য আমার ফার্স্ট স্টেপটা হলো ডেটার সোর্স থেকে ডেটাগুলোকে অ্যাড করা। সো ডেটার সোর্স থেকে অ্যাড করতে চাইলে আমাকে যেটা করতে হবে, ডেটার সোর্স গুলো আইডেন্টিফাই করতে হবে। তো এই যে আমি আবার ফ্রেশ ফাইল নিয়েছি, তো এই ফ্রেশ ফাইলে আমি ডেটার সোর্স আছে এখানে কয়েকটা, যে ম্যানেজার্স আছে, স্টোরস আছে, প্রোডাক্ট আছে, কমিশন আছে। এগুলোকে আমি আমার পাওয়ার পিভটে অ্যাড করব। সো যেমন স্টোরটাকে অ্যাড করতে চাইলে স্টোরের টেবিলটায় যে পাওয়ার পিভট অ্যাড টু ডেটা মডেল দিব। তাহলে দেখবেন যে স্টোর শিটটা অ্যাড হয়ে গিয়েছে। সেম ওয়েতে আমি যদি প্রোডাক্টটা অ্যাড করতে চাই, প্রোডাক্টের ওয়ার্কশিটে যাব, টেবিলটার মধ্যে থেকে অ্যাড টু ডেটা মডেল দিব। তাহলে দেখবেন এখানে একটা ওয়ার্কশিট হিসাবে ওটা অ্যাড হয়েছে। এবং আমার ডায়াগ্রাম ভিউতেও টেবিলগুলো দেখাচ্ছে। আর ফাইনালি আমার সেলসটা হচ্ছে বাহিরে ছিল। তো সেলসটা বাহিরে ছিল, আমি হচ্ছে পাওয়ার কোয়েরির মাধ্যমে সেলসটাকে ইম্পোর্ট করেছিলাম। সেলসটা বাহিরে ছিল, বাহির থেকে ইম্পোর্ট করে সেলস 1 ট্রান্সফর্ম ডেটা, এখানে আমার যা যা ভেরিয়েবল ট্রান্সফর্ম করার দরকার সেগুলো ট্রান্সফর্ম করে তারপর এইটাও আমরা ক্লোজ এন্ড লোড টু দিয়ে অ্যাড টু ডেটা মডেল দিচ্ছিলাম। সো ফার্স্ট স্টেপ হলো আমার এই সোর্স গুলো পাওয়ার পিভটে অ্যাড করা। যেই যে সোর্স আপনি অ্যাড করেছেন সেই সেই সোর্স এখানে দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাবেন, এবং আপনার ডায়াগ্রাম ভিউতে গেলেও আপনি প্রত্যেকটা দেখতে পাবেন। এই পর্যন্ত কি করতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, তো এই পর্যন্ত করে থাকলে এখন আমাদের কাজ হলো রিলেশনশিপ গুলো স্ট্যাবলিশ করা। আমরা যদি এগুলো কানেক্ট করতে পারি কোনোভাবে, তাহলে হচ্ছে আমরা সোর্স গুলো অ্যানালিসিস করতে পারবো। তো কানেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে। আপনার আমরা হচ্ছে টিপিক্যালি আমার টেবিল গুলাকে সেলস টেবিলে কানেক্ট করি। সেলস টেবিলটাকে হচ্ছে আপনার ফ্যাক্ট টেবিল অর ট্রানজাকশন টেবিল অর ইভেন্ট টেবিল অর অ্যাক্টিভিটিস টেবিল বলে। মানে আমরা তো অ্যানালিসিস করতে চাচ্ছি বিজনেসের অ্যাক্টিভিটিস গুলাই বা বিজনেসের ট্রানজাকশন গুলাই। সো ফ্যাক্ট টেবিলকে সেন্টার করে আমরা বাকি টেবিলগুলোকে ওই ফ্যাক্ট টেবিলের সাথে কানেক্ট করি। বাকি টেবিলগুলোকে এর জন্য হচ্ছে ডাইমেনশন টেবিল বলে। সো ফর এক্সাম্পল আমি যদি স্টোরকে সেলস এর সাথে কানেক্ট করি, তাহলে হচ্ছে সেলস নিয়ে আরো ডাইমেনশন আমি জানতে পারবো, সেলস নিয়ে আরো কনটেক্সট আমি জানতে পারবো। বাট সেলসটা হলো আমার সেন্টার পয়েন্ট অ্যানালিসিস। তো আমরা যেটা করব, সেলস আর স্টোরের মাঝে যে কমন ভেরিয়েবলটা সেটাকে কানেক্ট করব। ডেটাবেজের কনসেপ্টে আমাদের থাকতো কি, প্রাইমারি কি আর ফরেন কি। সো স্টোর টেবিলে স্টোরের প্রাইমারি কি আছে, সেলস টেবিলে স্টোরের ফরেন কি আছে। সো ওইটাকে আমরা ড্র্যাগ করে কানেক্ট করলেই তাহলে স্টোর আর সেলস এর রিলেশনশিপ স্ট্যাবলিশ হয়ে যাবে। তখন স্টোর আর সেলস আমরা অ্যানালিসিস করতে পারবো। ওকে, তো আমরা যদি হচ্ছে এখানে দেখি, আমার ফিল্ডের লিস্টগুলো যদি দেখি, এখানে
ফরেন, এই যে এভাবে রাখলাম আপাতত। তো স্টোর যদি দেখেন, আইডি, স্টোর টাইপ, স্টোর লোকেশন, এখানে হচ্ছে স্টোর আইডিটা প্রাইমারি কি, আমরা ডেটাবেজের কনসেপ্ট যে পড়েছি সেই কনসেপ্টের বেসিসে আর কি। তো প্রত্যেকটা স্টোরকে ইউনিকলি স্টোর আইডি দিয়ে আইডেন্টিফাই করা যায়। সেলসটা যদি দেখেন, সেলস এর মধ্যেও স্টোর আইডি আছে। এই স্টোর আইডিটা হলো ফরেন কি, এইটা আসলে রেফার করতেছে এই স্টোর গুলোকে। সো আমি যদি এই দুইটার মধ্যে রিলেশনশিপ স্ট্যাবলিশ করতে চাই, তাহলে আমি যেটা করব, সেলস ওয়ানের স্টোর আইডিটাকে ডাবল ক্লিক করে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমি হলো আপনার ডিম স্টোর মানে স্টোর টেবিলের স্টোর আইডির উপর ছেড়ে দিব। ছেড়ে দিলেই দেখবেন এই যে ওয়ান টু মেনি একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। মানে এখানে একবারই শুধু স্টোর আছে, কারণ এটা প্রাইমারি কি, ইউনিক ভ্যালুস। আর এখানে হচ্ছে স্টোর গুলো মাল্টিপল টাইমস আছে। স্যার স্যার আপনি প্রবাবলি এখন আপনার যেগুলো বলতেছেন স্যার স্ক্রিন আপনার গুলো দেখা স্লাইড যাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে না? শুধু স্যার। স্লাইডটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আবার আবার আমি শেয়ার করছি। এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, এখন এক্সেল আসছে। তিনটা টেবিল এক্সেল আসছে এবং তিনটা টেবিল দেখা যাচ্ছে। এই যে আহ তিনটা টেবিল ডায়াগ্রাম ভিউটা দেখা যাচ্ছে, ডায়াগ্রাম ভিউ মানে নামে একটা লেখা। স্যার বিজনেস ওভারভিউ আর শিট আচ্ছা আচ্ছা, ওভার। আমি তাহলে আর একটু পুরো স্ক্রিনটাই শেয়ার দিই। এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? জি স্যার। জি স্যার, আচ্ছা, এখন আসছে। এই স্ক্রিনটায় কিভাবে আসছে সেটা কি দেখতে পেরেছিলেন আপনারা? না স্যার, না এটা তো স্যার। মনে আসছে এক্সেল। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি আমাদের মনে হয় অনেক কিছু হয়ে গিয়েছে। আহ আপনারা কি পাওয়ার কোয়েরির মাধ্যমে ওই যে সেলস ডেটাটা ওটা ডেটা টেবিলে অ্যাড করতে পেরেছিলেন? ইয়েস স্যার। আচ্ছা, সো আপনারা এটা এটা পেরেছেন আর কি। এই যে এইটাকে হচ্ছে আপনারা লোড করতে পেরেছিলেন আর কি, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লোড করে থাকলে আমরা এই যে প্রোডাক্টসে যে এইটা কি আপনারা একটু ডেটা মডেল দিতে পেরেছিলেন? একটু ডেটা মডেল। স্যার আমরা ডেটা মডেল পর্যন্ত অ্যাড করতে পারছি, এরপর আরো যে ডায়াগ্রাম আচ্ছা, ডেটা ভিউটা। মডেল পর্যন্ত অ্যাড করতে পেরেছেন, প্রোডাক্টস ডেটা মডেল অ্যাড করেছেন, সেলসও ডেটা মডেল অ্যাড করেছেন। আচ্ছা, এরপরে যখন আমরা ম্যানেজে ক্লিক করব, মানে পাওয়ার পিভটে যে ম্যানেজে ক্লিক করব, ম্যানেজে ক্লিক করলে হলো আপনার এরকম দেখাবে যে যেই যেই ডেটাগুলো অ্যাড করেছেন সেই সেই ডেটাগুলো এক একটা ওয়ার্কশিটে দেখাবে। এটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা, আর উপরে দেখবেন আমরা কারেন্টলি আছি ডেটা ভিউতে, পাশে হচ্ছে ডায়াগ্রাম ভিউ নামে একটা অপশন আছে। ওখানে ক্লিক করলে আমার ডেটাবেজের স্কিমা ডায়াগ্রামের মতো দেখাবে। পেয়েছেন সবাই? জি স্যার। আচ্ছা, তো এই স্কিমা ডায়াগ্রামে আমরা হচ্ছে রিলেশনশিপ স্ট্যাবলিশ করব। তো আমার এই যে স্টোরকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য স্টোর আইডি আছে স্টোর টেবিলে, প্রোডাক্টকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য প্রোডাক্টের এসকেইউ আছে। ওকে, আর সেলস এর মধ্যে হলো যে দেখেন স্টোর আইডি দেওয়া আছে, প্রোডাক্ট আইডি দেওয়া আছে। সো স্টোর আইডি হলো ফরেন কি, প্রোডাক্ট আইডিও হলো ফরেন কি। তো স্টোর আইডি সাথে স্টোর আইডি কানেক্ট করলে আমি স্টোরের এই বাকি ইনফরমেশন গুলো রিট্রিভ করতে পারবো। প্রোডাক্ট আইডির সাথে এসকেইউ কে কানেক্ট করলে প্রোডাক্টের বাকি ইনফরমেশন গুলো রিট্রিভ করতে পারবো। সো আমি তাহলে এখন রিলেশনশিপ তৈরি করব। তো স্টোর আইডিতে স্টোর মানে সেলসে স্টোর আইডিটা ড্র্যাগ করে স্টোরের উপর ছেড়ে দিব। ছেড়ে দিলেই দেখবেন ওয়ান টু মেনি একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, যে এখানে প্রাইমারি কি যেহেতু ইউনিক ভ্যালুস ওয়ান, আর এখানে হচ্ছে মেনি টাইমস আছে ফরেন কি হিসাবে, সো তার জন্য মেনি।
এখন করতে পেরেছেন? জি স্যার। স্যার এটা যদি আমরা ডিম থেকে সেলে আনি তাহলে কি উল্টা হয়ে যাবে? তাও এসেনশিয়ালি একইটাই হবে, মানে সে হচ্ছে রেকগনাইজ করতে পারবে। আমি যদি উল্টা করি, দেখেন তাও রেকগনাইজ করতে পারতেছে, কারণ এখানে তো একবারই আছে, এসকিউ ইউনিক ভ্যালুস একবারই আছে, প্রোডাক্ট এখানে হচ্ছে মাল্টিপল টাইপস। সো আপনার পাওয়ার পিভট অটোমেটিক্যালি ওটা রেকগনাইজ করতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা, সো রিলেশনশিপ গুলো তৈরি করতে পেরেছেন তাহলে আশা করি। জি স্যার। রিলেশনশিপ তৈরি করে ফেলতে পারলে এখন আমরা হচ্ছে পিভট টেবিল বানাতে পারবো। ওকে, সো আমরা এই যে এখান থেকেই চাইলে পিভট টেবিল বানাতে পারি। যদি যান পিভট টেবিল, হোমে যে পিভট টেবিল, পিভট টেবিলে ক্লিক করলে আমরা হচ্ছে আপনার ইনসার্ট করতে পারবো। সো আমি ক্লিক করি, আমি আমার বিজনেস ওভারভিউ যে ওয়ার্কশিটটা, বিজনেস ওভারভিউ ওয়ার্কশিটে এই সেলটায় একটা B13 সেলটায় একটা পিভট টেবিল ইনসার্ট করছি। ওকে প্রেস করলে পিভট টেবিলটা ইনসার্ট হবে। স্যার এক্সামের ফাইলে কিরকম মার্ক থাকবে? এক্সামের ফাইলে এই যে এরকম মার্ক করে রাখছেন যে কোন ইয়াতে কোন। আহ আপনাকে ওই ফ্লেক্সিবিলিটি দিয়ে দেওয়া হবে যে আপনি কোথায় প্লেস করবেন। যদি মার্ক করে দিই তো বলেই দিব, বাট আমরা মিড টার্মে যে কোশ্চেন করেছি সেখানে আপনার ফ্লেক্সিবিলিটি দিয়ে দিয়েছে, আপনি যেখানে বসার কোনো অসুবিধা নেই। আচ্ছা, সো পিভট টেবিলটা কি তৈরি করতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, সো পিভট টেবিলটা তৈরি করলে আপনার রাইট সাইডে দেখবেন আপনার ফাইলটার মধ্যে যতগুলো সোর্স অফ ডেটা আছে, আপনি কানেক্ট করেন বা না করেন, ডেটা মডেলে অ্যাড করেন বা না করেন, এখানে দেখাচ্ছে। তো আপনি এখন এখান থেকে যেই যেই ফিল্ডগুলো সিলেক্ট করবেন তার বেসিসে আপনি ডেটা অ্যানালিসিস করতে পারবেন। আমরা যেহেতু শুধুমাত্র সেলস, প্রোডাক্ট আর স্টোরস এই তিনটাকেই অ্যাড করেছি ডেটা মডেলে, এবং শুধুমাত্র এই তিনটার মধ্যেই যেহেতু রিলেশনশিপ স্ট্যাবলিশ করছি, আপাতত আমরা এই তিনটার মাধ্যমে শুধু ডেটা অ্যানালিসিস করতে পারবো। সো আমরা যদি ওই যে সেলস, টোটাল ইউনিট সোল্ড কত দেখতে চাই, তো ইউনিট সোল্ড সিলেক্ট করলাম। আমরা জানি যে পিভট টেবিলে কোনো নিউমেরিক ভ্যালু সিলেক্ট করলে অটোমেটিক সাম হয়ে দেখায়। আর হলো আপনার ধরেন আমি যদি হচ্ছে সেলস এর স্টোরের লোকেশন অনুসারে দেখতে চাই, সো লোকেশন সিলেক্ট করলে তখন দেখবেন লোকেশন ওয়াইজ সেলস দেখাচ্ছে। এখন কি এটা করতে পেরেছেন? জি স্যার। পিভট টেবিল ইনসার্ট করাকে আবার দেখাতে হবে? না স্যার। আচ্ছা, স্যার এক্সামে কোশ্চেন কিভাবে করবেন মানে? আমি হচ্ছে পাওয়ার কোয়েরির একটা স্যাম্পল কোশ্চেন দিয়ে দিয়েছি মনে হয় অলরেডি ক্লাসরুমে। পাওয়ার পিভটেরটাও অনেকটা সিমিলারই হবে। আপনাদের ডেটা দেওয়া থাকবে, আপনারা সিম্পলি হচ্ছে ডেটা মডেলে অ্যাড করবেন। আমরা এখন পর্যন্ত যা করলাম আর কি, এভাবে ডেটা মডেলে অ্যাড করবেন, রিলেশনশিপগুলো স্ট্যাবলিশ করবেন, রিলেশনশিপগুলো স্ট্যাবলিশ করার পর পিভট টেবিল তৈরি করে ডেটাটার সামারি বের করবেন। আমরা যদি আরেকটা পিভট টেবিল অ্যাড করি, ধরেন আমি প্রোডাক্ট সেলস প্রোডাক্ট ওয়াইজ দেখতে চাই, তার জন্য পিভট টেবিল অ্যাড করতে চাই। তো ইনসার্ট পিভট টেবিল ফ্রম ডেটা টেবিল দিয়ে আরেকটা পিভট টেবিল অ্যাড করলাম। এখন আমি দেখতে চাই সেলস ইউনিট সোল্ড, ধর প্রোডাক্টের ব্র্যান্ড ওয়াইজ। সো প্রোডাক্টের ব্র্যান্ড ওয়াইজ, সো কোন ব্র্যান্ডের প্রোডাক্ট কয়টা সেল হয়েছে তাহলে সেটা দেখতে পারবো এভাবে। এই পর্যন্ত কারো কোয়েরিজ আছে? কোনো কিছু কি আবার রিপিট করা লাগবে বা এক্সপ্লেইন করা লাগবে?
তো বুঝতে পারছি। আচ্ছা, আহ তো এটা হলো আমার পাওয়ার পিভটের মানে সবচেয়ে বড় সুবিধা আর কি, যে আমি বিভিন্ন সোর্স থেকে ডেটা অ্যাড করে অ্যানালিসিস করতে পারছি। আরেকটা বড় সুবিধা হলো আমরা এখানে আরো অনেক ধরনের কাস্টম ক্যালকুলেশন করতে পারবো। বাই ডিফল্ট আপনার পাওয়ার পিভট টেবিল জাস্ট এই কয়টা ক্যালকুলেশন করতে দেয়। সাম করতে পারবেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিন, ম্যাক্স, অ্যাভারেজ, এই ধরনের জিনিসপাতি বের করতে পারবেন। বাট আপনি যদি আরেকটু কমপ্লিকেটেড ক্যালকুলেশন করতে নেন, সেই ক্ষেত্রে বাই ডিফল্ট কোনো অপশন নেই। সো আমরা তখন যে কাজ করি, আমরা পাওয়ার পিভটে যে ড্যাক্স নামে একটা ফর্মুলার মাধ্যমে আমার ক্যালকুলেশন গুলো ডেভেলপ করতে পারি। সো ফর এক্সাম্পল, আপনি হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট সেলস মানে কয়টা ইউনিট সেল হয়েছে এটাই বের করতে চান না, আপনি চান যে আপনার কয় টাকা প্রফিট হয়েছে এটাও বের করতে চান, বা কয় টাকার সেল করছেন এটাও বের করতে চান। তো সেটা যদি বের করতে চান, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা মেজার ডেভেলপ করতে পারবো, যেটা আমার সেলস এর ডলার ভ্যালু বলে দিবে। আমরা যদি পাওয়ার পিভট থেকে ডেটা মডেলটায় যাই, ডেটা মডেলের ডেটা ভিউতে দেখবেন আপনার এই যে ডেটার নিচে আবার আরেকটা স্প্রেডশিটের মতো জায়গা আছে। ডেটার স্যার। নিচেই যে স্প্রেডশিটের মতো একটা জায়গা পেয়েছেন সবাই? আচ্ছা, এই স্প্রেডশিটের মতো জায়গাটায় আমি হচ্ছে আমার যে কোনো ধরনের ক্যালকুলেশন ডেভেলপ করতে পারবো, যেখানেই করি কোনো অসুবিধা নেই। আমি যদি এখানে করি বা আরেক শিটে যে করি, যেখানেই করি কোনো অসুবিধা নেই। বাট আমি এইখানে হচ্ছে একটা ফর্মুলা লিখে একটা মেজার ডেভেলপ করতে পারবো, যেটাকে আমি তখন আবার আমার পিভট টেবিলের মধ্যে ইউজ করতে পারবো। সো ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে আমার বের করতে চাই, কি বলবো, ধরেন এখানে আমার ধরেন সেলসই বের করতে চাই আমি যদি, তো সেলস বের করতে চাইলে সেলস কি, সেলস হলো আমার ইউনিট সোল্ড মাল্টিপ্লাইড বাই ইউনিট প্রাইস। সো তাহলে হচ্ছে আমি যদি এখানে ইউনিট সোল্ড মাল্টিপ্লাইড বাই ইউনিট প্রাইস লিখি, আমার কিন্তু সেলস এসে পড়বে। সো আমি এক করতে পারি, এখানে একটা কলাম তৈরি করতে পারি, কলাম তৈরি করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি বলবো, ইন্ডিভিজুয়াল রোজ এর সেলস বের করতে পারি। আর আমি যেটা করতে পারি, এখানে ডাইরেক্টলি হচ্ছে আপনার সেলস বের করতে পারবো। তো আপনি একটু অবজার্ভ করেন ইনপুট নিজে দেওয়ার আগে। আমরা যদি বের করতে চাই, ধরেন আমি একটা ফর্মুলা যদি লিখি, পাওয়ার পিভটে ফর্মুলার আরেকটা মজার বিষয় আছে হচ্ছে আপনি ফর্মুলার নাম দিতে পারবেন, বা যে ক্যালকুলেশনটা ডেভেলপ করতেছেন সেই ক্যালকুলেশনের একটা নাম দিতে পারবেন। তো আমি যদি এটার নাম সেলস দেই, সেলস কোলন ইকুয়ালস টু দিয়ে হচ্ছে আপনার ফর্মুলা লেখা শুরু করে আর কি। তো এখানে দেখবেন কোলন ইকুয়ালস টু দিয়ে লেখা শুরু হচ্ছে। আমি আপাতত ফর্মুলাটা লিখি, পরে এক্সপ্লেন করবো না। আচ্ছা, সো এখানে দেখবেন ভ্যালুটা আসছে। হ্যাঁ, সো এখানে আমি এসেনশিয়ালি যেই কাজ করেছি, সেলস নামে একটা ক্যালকুলেশন ডেভেলপ করেছি, যেটা হলো আমার সেলস ওয়ান যে টেবিলটা, এই যে সেলস ওয়ান টেবিলটা, সেখান থেকে ডেটা নিবে, ডেটা নিয়ে সেখানে আমার ইউনিট প্রাইস আর ইউনিট সোল্ড ওটাকে মাল্টিপ্লাই করবে, প্রত্যেকটা রোকে মাল্টিপ্লাই করে তারপরে যোগ করবে। সো প্রত্যেকটা রোকে মাল্টিপ্লাই করে যোগ করলে এসেনশিয়ালি আমি আমার টোটাল সেলস পেয়ে যাব।
তো এই যে ফর্মুলাটা লিখলাম দেখতে একদম এক্সেল ফর্মুলার মতোই, জাস্ট হচ্ছে এখানে আমি নামও অ্যাড করতে পারতেছি। তো এই জিনিসটাকে হচ্ছে আপনার ড্যাক্স ফর্মুলা বলে। যখন আপনি এরকম একটা ফর্মুলা লিখবেন, লিখলে হচ্ছে ওই ফর্মুলাটা আপনার পিভট টেবিলেও অ্যাভেলেবেল থাকবে। তো এই যে আমি আমার ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনটা এখন আমার পিভট টেবিলেও অ্যাভেলেবেল আছে। যদি আমার ইসে যাই, দেখবেন এখানে এফএক্স সাইন দিয়ে সেলস ক্যালকুলেশনটা দেখাচ্ছে। তো আমি যদি হচ্ছে এখন এটাই টিক দিয়ে দেই, দেখবেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ এখন সেলস দেখাচ্ছে। আমি যদি এখানে স্টোরেজ স্টোরের জন্য দিয়ে দিই, প্রত্যেকটা স্টোর ওয়াইজ আমার সেলস দেখাচ্ছে। তো তার মানে এসেনশিয়ালি আপনার আহ মানে এখানে পটেনশিয়াল লিমিটলেস, আপনি যে কোনো ধরনেরই ক্যালকুলেশনস ডেভেলপ করতে পারবেন, এবং তার মাধ্যমে আমরা হচ্ছে আরো অ্যাডভান্স অ্যানালিসিস করতে পারবো। কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, কনসেপ্টটা এগেইন আমি সামারাইজ করছি। পাওয়ার পিভটের কনসেপ্টটা হলো বিভিন্ন সোর্স থেকে আমি ডেটা আনতে পারতেছি, বিভিন্ন সোর্স থেকে ডেটা আনার পর আমি ওটাকে আপনার রিলেশনশিপ স্ট্যাবলিশ করার মাধ্যমে কানেক্ট করতে পারতেছি, যার পরে আমি ডেটাগুলোকে অ্যানালিসিস করতে পারতেছি। আর সেকেন্ড আর একটা বড় অ্যাডভান্টেজ হলো আমি এরকম কাস্টম ক্যালকুলেশনস ডেভেলপ করতে পারতেছি। আচ্ছা, সো এখন আপনাদের কাজ হলো আপনারা নিজেরা এটা একটু প্র্যাকটিস করবেন। আমি ক্লাসরুমে থাকলে ডেফিনেটলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধরে ধরে আরো ভালো করে দেখে দিতে পারতাম, আপনাদের ইন্ডিভিজুয়াল যেসব সমস্যাগুলো আছে ওগুলোকে অ্যাড্রেস করতে পারতাম। বাট আপাতত যেহেতু ওটা পারছি না, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। আমরা থার্সডের ক্লাসে আপনাদের প্রবলেমগুলো সলভ করব এবং এটা দরকার হলে আবার দেখাবো। এই থার্সডেতেও আমাদের হয়তো কম্পিউটার ল্যাবটা ঠিক না থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা নিজেদের ল্যাপটপ যদি নিয়ে আসতে চান, নিজেদের ল্যাপটপ নিয়ে আসতে পারেন। আমরা আমাদের ক্লাসরুমে বসে আমরা ইন্ডিভিজুয়ালি হচ্ছে সবার কনসার্ন অ্যাড্রেস করবো আর কি। বাট এই পর্যন্ত আমরা যা দেখলাম, তাতে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যারা হচ্ছে ফলো করতে পেরেছেন তাদের জন্য। স্যার, আপনি কি পাওয়ার পিভটের কোশ্চেনে কি স্পেসিফিক্যালি বলে দিবেন যে এইটার সাথে এটা রিলেশন বের করো, বা মানে ধরেন আমি যদি বলে দিই পাওয়ার পিভটে আপনি সেলস বের করেন, তাহলে আপনি সেলস বের করে ফেলতে পারবেন, আর রিলেশনশিপটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি হয়তো মানে আমি ঠিক খেয়াল নেই কোশ্চেনে কি লিখেছিলাম, বাট প্রবাবলি আমি বলে দিয়েছি কোনটার সাথে কোনটার রিলেশনশিপ করতে হবে, বা লিস্ট ইন্ডিকেশন দেওয়া আছে। ওকে, বা আপনার এইখানে আপনার যে স্টোর আইডির সাথে স্টোর আইডি রিলেশনশিপ হবে এটা আপনি দেখলেই বুঝতে পারতেছেন। এখানে হয়তো আপনি একটু কনফিউজ হতে পারেন এসকিউ এর সাথে কেন প্রোডাক্ট আইডি রিলেশনশিপ, কিন্তু সেটা আপনি কিন্তু তাও ডেটা দেখলেই বুঝা যাবেন। এখানে যদি আমি আমার প্রোডাক্ট আইডি দেখি আর প্রোডাক্ট টেবিলে যে যদি আমি আমার এসকেইউটা দেখি, আপনি প্যাটার্নটা দেখলেই বুঝতে পারতেছেন এই দুইটা জিনিস সেম। বাট আমি হয়তো বলেই দিব যে আপনার কোনটার সাথে কোনটা রিলেশনশিপ করতে হবে। তো জিনিসটা কিন্তু সিম্পল, বাট হয়তো আমরা মানে অনলাইনে করছি বলে এবং আপনারা আসলে কতখানি আগাতে পারছেন এটা আমি বুঝতে পারতেছি না বলে আমার নিজের একটু কনফিউজ লাগতেছে যে আপনাদের কতখানি শেয়ার করতে পারলাম। সো তার জন্য আপনারা নিজের একটু কষ্ট করবেন, কষ্ট করে যেটা বললাম নিজে থেকে একটু প্র্যাকটিস করেন। আমি তো সব ফাইল দিয়ে দিয়েছি এবং সলিউশনটাও দিয়ে দিয়েছি। তো সলিউশনটা দেখে আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন আশা করি যেখানে যেখানে আপনার ভেজাল আছে। আর থার্সডেতে আমরা ইনশাল্লাহ হচ্ছে আহ, আপনাদের ইন্ডিভিজুয়াল কোয়েরিজ গুলো অ্যাড্রেস করতে পারবো। মাথায় রাখবেন এটা কিন্তু আমি আজকে পর্যন্ত যা দেখালাম এই জিনিসটাই আমাদের ইসে আছে, মানে মিড টার্মসে আছে। সো আপনাকে মানে মিড টার্মস ফুল অ্যান্সার করতে চাইলে কিন্তু পারতে হবে। আমাদের পাওয়ার কোয়েরিজ এর জন্য হচ্ছে 10 মার্ক দেওয়া আছে। সো আজকে পর্যন্ত পাওয়ার কোয়েরিতে যা দেখিয়েছি ওখানে 10 মার্ক যাবে, আর এই যে জিনিসটা দেখাচ্ছি পাওয়ার পিভট, সেখানে বাকি 10 মার্ক।
সো মিড টার্ম নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে বা আরো কেউ অন্য কোনো কিছু জানতে চান? আচ্ছা, তো তাহলে আমরা আমাদের অ্যাটেন্ডেন্স নেই। প্রিন্ট দেখতে পাচ্ছেন? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিচ্ছি তাহলে ফার্স্টে এ সেকশনের 21 ব্যাচ 37, Present, sir. 127, 127 নেই, আর 22 ব্যাচ 35, Present, sir. 45, Yes, sir. 61, প্রেজেন্ট স্যার। 77, Present, sir. 93, 93 আছেন? 101, Present, sir. 131, 153, Present, sir. 169, Yeah, present, sir. 171, Present, sir. 23 ব্যাচ 1 আছেন? 5, Present, sir. 7, Present, sir. 11, Yes, sir. 19, Yes, sir. 21, 21, 23, 21 present. আচ্ছা, 23 আছেন? Present. আচ্ছা, 23 নেই, স্যার 25, 23 একটু কারেন্ট চলে গিয়েছে তো এর জন্য আচ্ছা আর ঠিক জয়েন আছে, করতে পারিনি। 25 আছেন? 27, 31, Present, sir. 33, Present, sir. 35, Yes, sir. 41, Present, sir. 45, Present, sir. 51, Present, sir. 53, 53, 59, 59, 61, Present, sir. 65, Present, sir. 67, Yes, sir. 69, Yes, sir. 75, Yes, sir. 77, Present, sir. 79, Yes, sir. 89, 89 তো ছিল মনে হয়, 91, 89. 91 আছেন? 91 নেই, 93, 91 present. 95, আচ্ছা 91 হলো, 95, 95, আচ্ছা 97, Present, sir. 101, 101, 101 তো ছিল মনে হয়, 109, Present, sir. 111, Yes, sir. 113, প্রেজেন্ট স্যার। 115, 115, 119, Present, sir. Sir, 125, present. 125, প্রেজেন্ট স্যার। 127, Present, sir. 129, Present, sir. 131, Present, sir. 133, প্রেজেন্ট স্যার। 137, Present, sir. 143,
143 145 Yes, sir. স্যার one 23 ব্যাচের 01 প্রেজেন্ট ওর মাইকটা আর কি নষ্ট। হ্যাঁ হ্যাঁ 01 প্রেজেন্ট, ঠিক আছে। Sir, ID 12721 batch present. 21 স্যার dash 127 101 প্রেজেন্ট 1011